সাধারণ জ্ঞান, যে অংশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি প্রস্তুতিকে অন্য বিশ্ববিদ্যালয় হতে আলাদা করে। কারণ কি? কারণ হচ্ছে প্রশ্ন প্যাটার্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিকে কোশ্চেন হয় সেটা অন্য বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন থেকে একটু ভিন্ন, আর এই ভিন্নতাটা তোমাকে বুঝেই প্রস্তুতি শুরু করতে হবে, না হলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আর এইটা বোঝার জন্যই আজকে আমরা বিগত 5 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে কোশ্চেন এমনভাবে অ্যানালাইসিস করব যে তোমাকে কিভাবে পড়তে হবে বিষয়টা তোমার কাছে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো চলো শুরু করা যাক অ্যানালাইসিস। তো প্রথমে হচ্ছে আমরা 2025-26 কোশ্চেনটা দিয়ে শুরু করব। তো দেখো প্রথম এমসিকিউতে কি আছে, 1971 সালে প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্রে নিচের কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি টপিক কি, স্বাধীনতার ঘোষণাপত্রে কি ছিল। তাহলে এইবার দেখো এই টপিকটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কি টপিকটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। প্রত্যেক বছর এই টপিক থেকে প্রশ্ন আসে, সেটার প্রমাণ হচ্ছে এই অ্যানালাইসিসটা। তুমি একটু খেয়াল করো, 25-26 সেশন তোমাদের আগের সেশনে হচ্ছে 3টা কোশ্চেন, তার আগে হচ্ছে একটা, তার আগের সেশন 23-24-এ 5টা, আমাদের সময় একটা, এবং 21-22-এ 2টা। তার মানে কোনো বছর এই টপিক থেকে প্রশ্ন মিস যায় না। তোমরা যে বলো যে জিকের কোনো সিলেবাস নাই, কিন্তু আনঅফিসিয়াল একটা সিলেবাস তুমি দাঁড় করাইতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, যে মুক্তিযুদ্ধ টপিক থেকে প্রত্যেক বছর কমপক্ষে একটা, সর্বোচ্চ 3টা-4টা প্রশ্ন কিন্তু আসতে পারে। সো মুক্তিযুদ্ধ টপিকটাকে তোমাকে ওইভাবেই আয়ত্ত করতে হবে। তাহলে সঠিক উত্তরের দিকে একটু যাই। অপশন এ বলতেছে সমতা, মানবাধিকার ও গণতন্ত্র। গণতন্ত্র সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার ও মানবাধিকার। সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও সমান অধিকার। সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। উত্তর হবে হচ্ছে ডি নাম্বারটা। তো এইটা কিভাবে জানবে, এটা তোমরা পড়াশোনা করলেই আসলে জানতে পারবা, ঠিক আছে। সো মেনলি কি মুক্তিযুদ্ধ এই টপিকে কিন্তু তোমাদেরকে খুব বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে। এরপরে পরের কোশ্চেনটা দেখো, বাংলাদেশের সঙ্গে ব্রিক্সের বর্তমান সম্পর্ক কি। আচ্ছা, অনেকে তোমরা জেনে থাকবা ব্রিক্স কি। ব্রিক্স হচ্ছে একটা অর্থনৈতিক সংস্থা যেখানে অনেকগুলো দেশ একসাথে কাজ করে অর্থনীতিকে ভালো করার জন্য এর সদস্যদের মধ্যে। তো টপিক কি? টপিক হচ্ছে তোমার আন্তর্জাতিক সংস্থা। এই টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। খেয়াল করো, 25-26-এ 5টা প্রশ্ন আসছে, 24-25-এ 2টা, 23-24-এ 1টা, 22-23-এ 2টা, 21-22-এ 3টা। তার মানে সব ধরনের আন্তর্জাতিক সংস্থা যেগুলা আছে, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে হচ্ছে জাতিসংঘ, তারপরে ছোটখাটো যা আছে বিভিন্ন স্পেশালাইজড যেই তোমার হচ্ছে অর্গানাইজেশন গুলো আছে, IMF, ILO, সবগুলা সম্পর্কে তোমাকে পড়তে হবে খুব ভালোভাবে। আন্তর্জাতিক সংস্থা এবং আঞ্চলিক সংস্থা যেগুলো আছে সবগুলো খুব ভালো করে আয়ত্ত করতে পারলে তুমি এখান থেকে কোশ্চেন কমন পাবা। তো এইটার উত্তর কি হবে? ব্রিক্সের সাথে বাংলাদেশের সম্পর্ক কি? ব্রিক্সের পূর্ণ সদস্য নাকি ব্রিক্সের সাথে সংযুক্ত অর্থনৈতিক সহযোগিতা? প্রথমে বলছি এটা একটা অর্থনৈতিক সংস্থা, ব্রিক্সের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, নাকি ব্রিক্সের পর্যবেক্ষক রাষ্ট্র? সঠিক উত্তর হবে হচ্ছে অর্থনৈতিক সহযোগী দেশ। এটা কিন্তু পূর্ণ সদস্য না, বাংলাদেশ হচ্ছে এটার পূর্ণ সদস্য না। তো বুঝতেই পারতেছো। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব, যদি রিভারকে এরকম লেখা হয় তাহলে ঢাকাকে কিভাবে লেখা হবে? এই টপিকটা তোমাকে একটু বুঝতে হবে। এই টপিকটা হচ্ছে IQ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সচরাচর দেয় না, বাট এইবার আসছে, এবং এটা খুব বেশি জটিল কিছু না, একদমই সিম্পল। তোমার মাথায় যদি ন্যূনতম বুদ্ধি থাকে তাহলে এটা অ্যান্সার করে আসতে পারবা। দেখো, আর এর পরে কি এস না, আই এর পরে কি জে না, ভি এর পরে কি ডাব্লিউ না, ই এর পরে কি এফ না, আর এর পরে কি এস না। এইবার ঢাকাকে কিভাবে লিখবা? দেখো, আর এর পরে এস, তাহলে কি একটা শব্দ হচ্ছে আগায় দেওয়া হচ্ছে, বা একটা তোমার হচ্ছে অ্যালফাবেট আগায় দেওয়া হচ্ছে। তাহলে ডি এর পরে কি ই, তাই না? এইচ এর পরে কি আই, তাই না? তারপরে এর পরে কি ভি, তাই না? তারপরে কে এর পরে কি এল, তাই না? এর পরে কি বি, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে হচ্ছে এ। তার মানে ইজিলি তুমি বুঝতে পারতেছো যে আসলে কিভাবে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। IQ থেকে একটা কোশ্চেন আসছে, সো তোমাদের উত্তর পারা উচিত। এটা তোমাদের সিম্পল একটা কোশ্চেন দিয়েছে। এরপরে দেখো কি বলছে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন তারিখে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করে? তার মানে যৌথ বাহিনী কবে গঠন করে? এটা একদম তোমাদের ক্লাস 8-9-এ পড়ানো হয়। তো টপিক তো আর বলা লাগবে না, খুবই ভালোভাবে বুঝতে পারছো যে টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ, তাই না? মুক্তিযুদ্ধ থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। তবে একটু খেয়াল করো তো, মুক্তিযুদ্ধ থেকে 3টা, 1টা, 5টা, 1টা, 2টা, মানে প্রত্যেক বছর কোশ্চেন আসে। 3টা কোশ্চেন, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। তো এটা সবাই জানো যে 21শে নভেম্বর 1971 যৌথ বাহিনী গঠন করা হয়, এবং সশস্ত্র বাহিনী দিবসও কিন্তু এই দিনে আমরা পালন করে থাকি এই কারণে। তো তাহলে এটার উত্তর হচ্ছে
21 নভেম্বর 1971। খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এরপরে একটু খেয়াল করো, যেই বিষয়টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3/1 প্রশ্ন আসবে, এবং আমি যেটা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন অন্য প্যাটার্ন থেকে ভিন্ন, অন্য রাজশাহী, জাহাঙ্গীরনগর কিংবা হচ্ছে তোমার চট্টগ্রাম এই বিশ্ববিদ্যালয় থেকে কেন প্যাটার্ন ভিন্ন? কারণ এখানে হচ্ছে 3/1 3/1 কোথা থেকে প্রশ্ন আসবে? সাম্প্রতিক তথ্যাবলী থেকে। হ্যাঁ, সাম্প্রতিক তথ্যাবলী থেকে। সাম্প্রতিক যে তথ্যগুলো আছে মূলত মোটামুটি তুমি 1 থেকে 1 বছর মতো 6 মাস পড়লেও হবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে যে সকল তথ্য আছে সেইগুলোর উপরে ভিত্তি করে তোমাকে প্রশ্ন করা হবে 3/1, অ্যাটলিস্ট 10টা 12টা 11টা 8টা 9টা কোশ্চেন এরকম পরিমাণে তোমাকে করা হবে। তো এই কোশ্চেনটা হচ্ছে একটা সাম্প্রতিক। কেন? দেখো, এই যে জুলাই জাতীয় সংসদ, এটা কিন্তু একদম রিসেন্ট সময় ঘটছে। অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন? এটা কি টপিক হচ্ছে সাম্প্রতিক। কেন সাম্প্রতিক? কারণ একদম রিসেন্ট ঘটনা। এগুলো কোথায় পাবা? এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব ইউটিউব চ্যানেল, প্লাস হচ্ছে বিভিন্ন ক্যাপসুল তোমরা কিনতে পারো। এইখান থেকে অ্যাটলিস্ট 10+ কোয়েশ্চেন তোমরা মানে চিন্তা করতে পারো। এই বছর আমি তোমাদেরকে বলে দেই কিছু টপিক থেকে কোয়েশ্চেন হবেই হবে সাম্প্রতিক। হ্যাঁ, যেমন হচ্ছে ফিফা। ফিফা হয়েছে না, এই ফিফা থেকে কোয়েশ্চেন হবে। তারপরে কি, এই যে নির্বাচন হলো কয়েকদিন আগে, তাই না? হ্যাঁ, এই নির্বাচন থেকে কোয়েশ্চেন হবে। তারপরে কি, এই যে জুলাই থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে কি, এই যে আমেরিকা ইরান যুদ্ধ যেটা হইলো, হ্যাঁ, আমেরিকা ইরান যুদ্ধ, এই যে বলাই যায় যে এই টপিকগুলো থেকে প্রশ্ন হবে। ইরান যুদ্ধ, তারপরে কোথা থেকে হবে? এই যে জিআই পণ্য যেগুলো নতুন অ্যাড হবে, একদম শেষ পর্যন্ত তোমাকে আপডেটেড থাকতে হবে। জিআই পণ্য থেকে প্রশ্ন হবে। সো এইরকম দেখবা যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন হচ্ছে নতুন সরকার গঠন করছে, তাই না? তাহলে এদের মন্ত্রিসভা তো এই বিষয়গুলো একদম মানে হট টপিক, বোঝাই যায়। ঠিক আছে, তারপরে এই বছর যে পুরস্কারগুলো দেওয়া হবে, হ্যাঁ, বিভিন্ন পুরস্কার, নোবেল থেকে শুরু করে সকল ধরনের পুরস্কার, পুলিৎজার, হ্যাঁ, তো বাংলাদেশের কেউ যদি পায় কোনো ক্যারাটে সেটা আসবেই। হ্যাঁ, তারপরে রিসেন্ট টাইপের যে খেলাধুলা, রিসেন্ট সময়ে যে খেলাধুলা, তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এই টপিকগুলো ঘুরিয়ে পেঁচিয়ে প্রত্যেক বছর প্রশ্ন হয় সাম্প্রতিক থেকে। তো এইটা কি বলছে যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ কত বছর থাকতে পারবে? জুলাই সনদে উত্তর হচ্ছে 10 বছর। আর দেখো 25-26 সাম্প্রতিক থেকে কতগুলো আসছে? 25-26 সাম্প্রতিক থেকে মূলত 12টা কোয়েশ্চেন আসছে। সো 10টারও বেশি। হ্যাঁ, 30টার মধ্যে 12টা। এরপরে একটু খেয়াল করো, 24-25 15টা, 23-24 একটু কম দিছে 8টা, 22-23 আমাদের 12 কিন্তু 11টা, এবং 21-22 9টা। সো বুঝতে পারতেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কেন ভিন্ন? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বেসড কোশ্চেন করবে, এবং অন্য বিষয় যেগুলো সাম্প্রতিকের সাথে রিলেটেড সেইটা রিলেট করে দিবে। দেখো, বাংলাদেশের কোন জেলার পাট 61তম জিআই পণ্য হিসেবে পেয়েছে? তাহলে কি সাম্প্রতিক তথ্য, তাই না? এইগুলো কিন্তু তোমার পুরোনো যে বই সেগুলোতে মানে গতানুগতিক পড়াশোনার বাহিরে, এগুলো হচ্ছে ক্যাপসুল পড়ে তোমাকে জানতে হবে। এটা হচ্ছে আমাদের অঞ্চল তো ফরিদপুরের হচ্ছে পাট 61তম জিআই পণ্য। এখন জিআই পণ্য কি? ওই যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর পণ্য যেগুলো, হ্যাঁ, মানে যেটা হচ্ছে ওই অঞ্চলের ঐতিহ্য, ওই অঞ্চলের তোমার হচ্ছে পরিচয় বহন করে, হ্যাঁ, যে এইটার অরিজিনটা এখানে, এইরকম একটা ব্যাপার। তো প্রত্যেক বছর এই জিআই পণ্য থেকে প্রশ্ন হয়। তাহলে এর পরের কোশ্চেনটা দেখো, মেরিনা তাবাসসুম কোন প্রকল্পের জন্য 2025 সালে আগা খান পুরস্কার লাভ করে? হ্যাঁ, 2025 সালে আগা খান পুরস্কার, তার মানে পরীক্ষাটা কিন্তু ছিল 25-26। তার মানে বুঝতে পারতেছো সাম্প্রতিক থেকে কোশ্চেন আসছে। কোথা থেকে প্রশ্ন এসেছে? সাম্প্রতিক প্রশ্ন এসেছে। সো এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা তোমার গতানুগতিক জিকের বাইরে। সাম্প্রতিকটা কিন্তু গতানুগতিক জিকে না, হ্যাঁ, তোমাকে আপডেটেড থাকতে হবে। ক্লিয়ার? তো মেরিনা তাবাসসুম হচ্ছে আগা খান পুরস্কার পায়। আগা খান পুরস্কারটা হচ্ছে তোমার মুসলিম বিশ্বের স্থাপত্য শিল্পে অবদান রাখার জন্য তোমার হচ্ছে পুরস্কার দেওয়া হয়। তো এই মেরিনা তাবাসসুম উনি হচ্ছে খুদি বাড়ি তৈরি করছিল, ছোটখাটো একটা কিছুটা পাহাড়িতে জুম ঘর দেখছো ওই রকম দেখতে, যেটা তোমার হচ্ছে জলবায়ু পরিবর্তন কিংবা হচ্ছে বন্যা এইসব অঞ্চল মানে এইসব থেকে তাদেরকে রক্ষা করে। হ্যাঁ, মানে ওই বাসাটা তারা চাইলে উঠায় নিয়ে অন্য কোনো জায়গায় স্থাপন করতে পারে। সেই বাড়িটাকে বলা হয় খুদি বাড়ি। আর অ্যানালাইসিস তো ওই একই, হ্যাঁ, যে 12টা সাম্প্রতিক আসছে, 15টা আসছে, 8টা আসছে, 11টা আসছে, 9টা আসছে। সো আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে
নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখব, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে? নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে। তাহলে টপিক কি? যেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এখান থেকে আসে। টপিক হচ্ছে বাংলাদেশের সংবিধান। টপিক কি? বাংলাদেশের সংবিধান। দেখো প্রত্যেক বছর একটা করে প্রশ্ন কিন্তু এই সংবিধান থেকে আসে। উত্তর হবে অনুচ্ছেদ 28। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সংবিধান, সবাই পড়বা। এরপরে দেখো, আয় ও ব্যয় জরিপ 2022 অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যা সর্বোচ্চ অংশ দরিদ্র? তাহলে এবার একটু খেয়াল করো, এই যে 2022 সালে তোমার রিসেন্ট যে কোনো একটা তোমার অ্যানালাইসিস করা হয়েছে বা যে জরিপ করা হয়েছে, সেই তথ্যের উপরে ভিত্তি করে প্রশ্নটা আসছে। তাহলে এটা কি হবে? এটা হবে সাম্প্রতিক। দেখছো সাম্প্রতিক কি পরিমাণ আসে? 12টা কোয়েশ্চেন আসছে, উত্তর হবে বরিশাল। সো এগুলো এখন তোমার জেনে কোনো লাভ নাই, তোমাকে কোন সাম্প্রতিক তথ্যগুলো জানতে হবে যেগুলো তোমার পরীক্ষার আগে হয়েছে। হ্যাঁ, এটা তো 1 বছর আগের হট টপিক গুলো, এই বছরের যে হট টপিক গুলো সেইগুলো থেকে তোমার প্রশ্ন হবে। ক্লিয়ার? এরপরে দেখো, নিচের কোন জন অন্য 3 জনের থেকে ভিন্ন? এইবার একটু খেয়াল করো কতজন মানুষ আছে। এই টপিকটার নাম কি? এই টপিকের নাম হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, এবং তাদের কর্ম। ঠিক আছে, কর্ম, চিত্রকর্ম হইতে পারে, উক্তি, এইগুলা। তাহলে এই টপিক থেকেও প্রত্যেক বছর প্রশ্ন হয়। হ্যাঁ, এইখানে 0 0 পড়ছে, অ্যানালিসিস একটু ভুল থাকতে পারে, একটা কোশ্চেন অ্যাটলিস্ট আসে। ঠিক আছে, তো 1 0 4 1 0, তার মানে বিখ্যাত ব্যক্তিত্ব থেকে প্রশ্ন আসবেই। নিচের কোন জন অন্য 3 জনের থেকে ভিন্ন? লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গঘ, এরা সবাই হচ্ছে চিত্রশিল্পী। কিন্তু এই উলফগ্যাং আমাদেউস মোজার্ট, ইনি হচ্ছে কি? একজন মিউজিশিয়ান। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেনটা, বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? এই টপিকটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। হ্যাঁ, বাংলাদেশের সরকার ব্যবস্থা, এইটা হচ্ছে একদম তোমার একদম বেসিক একটা কোয়েশ্চেন, যে বাংলাদেশের সরকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এগুলো বিভিন্ন অধ্যায় তোমরা বইয়ের মধ্যে পাবা। হ্যাঁ, তো সেইখান থেকে আসলে তোমার এই কোয়েশ্চেনটা আসছে। তো একটু খেয়াল করো, বাংলাদেশে কয় ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা আছে? এটা তোমাদের যারা আর্টসে পড়ছো তারা তো ডেফিনেটলি জানার কথা, যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন আর পৌরসভা, তাই না? তার মোট কয় ধরনের হলো? 5 ধরনের। তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি। এটা কিন্তু সাম্প্রতিক না, এটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, এই টপিক থেকে আসছে। ক্লিয়ার? এরপরে নেক্সট কোয়েশ্চেনটা তুমি একটু খেয়াল করো, কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে? তো এইটা আসলে রিসেন্ট টপিক না, এটা হচ্ছে জাস্ট তোমাকে জানতে হবে, দেশ পরিচিতির মধ্যে ধরতে পারো, অথবা জাস্ট একটা তথ্য হিসেবে তুমি চিন্তা করতে পারো। হ্যাঁ, তো এইটা হবে হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে হচ্ছে বাংলাদেশি জনগণ অনেক বেশি পরিমাণে আসলে মাইগ্রেন্টরা এখানে আছে। ক্লিয়ার? তো এরপর একটু খেয়াল করো, 1971-এর মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টরের অধীনে ছিল? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা প্রশ্ন থাকবেই। এই টপিকটা একটু খেয়াল করো, এইটা টপিকটা যদি আমি লিখতে চাই, আমি লিখতে পারি টপিক হচ্ছে ঢাবি, আবার লিখতে পারি টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ, কারণ ঢাবি এবং মুক্তিযুদ্ধকে মিলাই আসলে একটা কোয়েশ্চেন করা হয়েছে। হ্যাঁ, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কোন সেক্টরের অধীনে ছিল? সেক্টর কোন টপিকের মধ্যে? মুক্তিযুদ্ধের মধ্যে, তাই না? তাহলে এইটা হবে সেক্টর 2 ঢাকা। হ্যাঁ, মূলত ঢাকা হচ্ছে সেক্টর 2 এর মধ্যে ছিল। তো এই যে মুক্তিযুদ্ধ, এই টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসছে, সো সংখ্যাগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট দেখো, নেক্সটের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, নিচের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ 2025-এ উল্লেখ করা হয় নাই? জুলাই জাতীয় সনদ 2025-এর মধ্যে উল্লেখ করা হয়নি, হয়েছে না কিন্তু হয়নি। তাহলে জুলাই জাতীয় সনদ কি? সাম্প্রতিক ঘটনা ছিল, তাই না? সাম্প্রতিক ঘটনা ছিল। সো এইটা হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন, এই যে 12টা আসছিল তার মধ্যে একটা। ক্লিয়ার? তো অপশনগুলো দেখো, চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া, বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশে একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তো এটা তো তোমরা জানো তাই না, যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বানানোর প্রস্তাব ছিল জুলাই সনদের মধ্যে। জাতীয় সংসদে নারীদের এই যে 100 আসনে বানাতে হবে প্রায়, হ্যাঁ 100 আসনে, আস্তে আস্তে ক্রমান্বয়ে 100 আসন তৈরি করতে হবে। তারপরে দেখো, চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার থেকে স্বীকৃতি দেওয়া, এইটা ছিল না জুলাই সনদের মধ্যে। তো সাম্প্রতিকটা জুলাই সনদ পড়লে ইজিলি এটা পারার কথা। এরপরে দেখো,
HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা হচ্ছে তোমার হচ্ছে জাতিসংঘ থেকে আসছে, ঠিক আছে, UN এটা প্রকাশ করে প্রত্যেক বছর, হ্যাঁ, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে মানব উন্নয়ন সূচক। তো এই টপিকের নাম কি? আন্তর্জাতিক সংস্থা, তাই না? এই টপিকের নাম কি? আন্তর্জাতিক সংস্থা। দেখছো বারবার কিন্তু একই টপিক থেকে আমরা প্রশ্ন পাচ্ছি, ওই মুক্তিযুদ্ধই সংস্থা 5টা, 2টা, 1টা, 2টা, 3টা, ঠিক আছে। তো এইটা আসলে কোন দিকের উপরে নির্ভর করে, যে কোন কি পরিমাপ করে? সেটা হচ্ছে দেশের মানুষের এই যে হেলথ, এডুকেশন, এটা কতটুকু খরচ করে, এইটা না, এরা ইয়ে করা হচ্ছে শিক্ষা, তারপরে হচ্ছে স্বাস্থ্য, হেলথ এডুকেশন, এই দুইটা করে। এই জন্য দেখলাম যে এটা হেলথ, স্বাস্থ্য, তারপরে আয়ের পরিমাণ বা হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড, এইটা তারা মেজার করে। অ্যান্সার হবে বি, ঠিক আছে। কাজগুলোও তোমাদেরকে জানতে হবে। আন্তর্জাতিক সংস্থাগুলোকে কিভাবে পড়বা, তার কাজগুলো জানতে হবে, তার সদর দপ্তর জানতে হবে, তার ইতিহাস জানতে হবে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল জানতে হবে, এবং রিসেন্ট কোনো ইস্যু যদি থাকে ওই সংস্থা সম্পর্কে সেই বিষয়ে তোমাকে জ্ঞান রাখতে হবে। দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত? দেখো এই 12টার মধ্যেই আছে, ঠিক আছে। দারফুর অঞ্চলটা হচ্ছে সুদানের একটি ঝামেলাপূর্ণ অঞ্চল, যেখানে হচ্ছে তোমার ঝামেলা চলতেছিল 2টা গোষ্ঠীর মধ্যে, কারা দখল করে পারে ওই 23 সালের দিকে। সো এই ঘটনাটা হচ্ছে কি সাম্প্রতিক ঘটনা, এটা কি সাম্প্রতিক। সো সাম্প্রতিক, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে মানে হচ্ছে সাম্প্রতিক, ঠিক আছে। সাম্প্রতিক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো তাহলে এখানে হচ্ছে দীর্ঘমেয়াদী সংঘাত এবং মানবিক সংকটের কারণে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত তোমার হচ্ছে দারফুর অঞ্চলটি সুপরিচিত, যেটা সুদানের একটি অঞ্চল। এরপর দেখো AFC নারী এশিয়া কাপ 2026 এই জায়গা নিশ্চিত করতে 2025 সালের বাছাই পর্বে বাংলাদেশ নিচের কোন দেশটিকে পরাজিত করেছিল? এটা হচ্ছে মিয়ানমারকে পরাজিত করেছিল। এটা হচ্ছে তখনকার সাম্প্রতিক, হ্যাঁ, তখনকার সাম্প্রতিক তথ্য। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন জিকে যে গদবাধা জিকে না, জিকে যে সাম্প্রতিক জিকে, এইখানে অ্যানালাইসিস দেখলেই তুমি বুঝতে পারবে। এই কোয়েশ্চেন এখন মুখস্থ করে কোনো লাভ নাই তোমার। এই যে এই 26 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছে, এইখান থেকে হচ্ছে প্রশ্ন হবে, বুঝতে পারছো? তো এবার একটু খেয়াল করো যে নিচের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে আসছে। প্যারিস চুক্তি থেকে সরে আসছে। সো এটা আসলে বলতে গেলে একটা জিকে আসছে, টপিকের মধ্যে ফেললে দেশ পরিচিতির মধ্যে ফেলতে পারো। প্যারিস চুক্তি হচ্ছে জলবায়ু সংক্রান্ত একটা চুক্তি। তো ট্রাম্প কি চিন্তা করেছে? ট্রাম্প চিন্তা করেছে আমেরিকা ফার্স্ট। তো এটাও সাম্প্রতিক, বলতে গেলে কাইন্ড অফ সাম্প্রতিকের মধ্যেই পড়বে, হ্যাঁ, যে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ এই জলবায়ু চুক্তি মানতে গেলে তাদের তেল, কয়লা এইসব ব্যবহার কমাইতে হবে, তাহলে তার ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল যে তোমার ভ্যালু, সেইগুলো আসলে কমে যাচ্ছে, হ্যাঁ। এই জন্য তারা চিন্তা করতেছে আমেরিকার অনেক মানুষ হচ্ছে বেকার হয়ে যেতে পারে, এই জন্য প্যারিস চুক্তি থেকে সরে এসেছে, ঠিক আছে। অ্যান্সার হবে হচ্ছে বি। আচ্ছা, তারপরে নেক্সট কোয়েশ্চেন আমরা একটু দেখি। একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এইটা একটা আইকিউ ধরতে পারো, হ্যাঁ, আইকিউ। এটা সায়েন্সে যারা ছিল তারা ডেফিনেটলি পারছে, বাট অন্য অন্য বিভাগে যারা একটু পারতে কষ্ট হয়েছে আমি জানি। তো এখানে চিন্তা করো, একটা ছক্কা মানে কি? ছক্কা তোমরা দেখছো না, এরকম লুডুর কোটের মতো এরকম 6 পরে, তারপরে 2 পরে, তাই না? তো বলছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তো একটা ছক্কার মধ্যে কত কত সংখ্যা থাকে? 1, 2, 3, 4, 5 আর 6 থাকে, তাই না? ছক্কা। তাহলে বিজোড় কয়টা আছে দেখো তো? 1টা, 2টা, 3টা, আর 3টা কি? আর 3টা হচ্ছে জোড়। তাহলে বিজোড় আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 50% না? তাহলে 50% মানে কি বলো? এই যে তোমার 6টার মধ্যে 3টা, তাহলে এটাকে একটু কাটাকাটি করো, 1/2, হাফ চান্স আছে যে বিজোড় আসবে, কারণ জোড়া বিজোড়ের সংখ্যা সমান। তো এটা আইকিউ থেকে একদম বেসিক একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তো আইকিউ থেকে কোয়েশ্চেন করে না, এই বছর 2টা করছে, আমার ট্রেন্ড শুরু হয়েছে, পরের বছরও করতে পারে। তো মেন্টালি প্রিপেয়ার থাকবা তোমরা। কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিপক্ষে গণহত্যার অভিযোগে মামলা করেছে? এটা কি সাম্প্রতিক তথ্য। সাম্প্রতিক, তখন ওই যে ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছিল, তাই না? তো সেই যুদ্ধ নিয়ে কিন্তু তোমার হচ্ছে এই সাম্প্রতিকটা আসছে। কারা আসলে তখন গণহত্যার অভিযোগে মামলা করেছে? কোথায়? এই যে তোমার সাউথ আফ্রিকা কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করেছিল। তাহলে এইটা তোমার ওই সাম্প্রতিক তথ্য হিসেবে জানতে হবে। প্রত্যেক বছর সাম্প্রতিক থেকে 10টার উপরে কোয়েশ্চেন আসে, প্রত্যেক বছর সাম্প্রতিক থেকে 10টার উপরে প্রশ্ন আসে। সো বুঝতেই পারছো সাম্প্রতিকটা কত গুরুত্বপূর্ণ। এখানে বলেই দিয়েছে সম্প্রতি, তার মানে কি এই কোশ্চেনটাও সাম্প্রতিক। হ্যাঁ, বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করেছে? তাহলে সম্প্রতি মানে কি? সাম্প্রতিক, ডেফিনেটলি, তাই না? তো সাম্প্রতিকটা কত ইম্পর্টেন্ট দেখছো। তাহলে কোন চুক্তিতে স্বাক্ষর করছে? এই যে গুম বিরোধী চুক্তিতে স্বাক্ষর করছে, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। হ্যাঁ, মানে
ওই যে জোর করে গুম করা হয়, এই গুম 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 বিরোধী সনদে স্বাক্ষর করছে বাংলাদেশ, ঠিক আছে। তারপরে দেখো প্রখ্যাত মরমী কবি শিল্পী হাসন রাজার জন্মস্থান কোথায়। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাই এরকম জন্মস্থান জানা লাগবে সব শিল্পীদের, ব্যাপারটা আসলে এমন না, বুঝছো। হ্যাঁ, হাসন রাজা তখন মারা গেছিল, সো ওই কারণে তিনি তখন টপিকের মধ্যে ছিল। সো এই কোয়েশ্চেনটাও কিন্তু সাম্প্রতিক, এই কোয়েশ্চেনটাও কিন্তু সাম্প্রতিক। সো সাম্প্রতিকের যে কতটা ইম্পর্টেন্স, সো বুঝতেই পারতেছো, সাম্প্রতিক ছাড়া কোনো উপায় নাই। মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে করে, তারা হচ্ছে পেপার পত্রিকা পড়ে, খোঁজ খবর রাখে, টেলিভিশনে নিউজ দেখে, তারা ওই জিনিসগুলো ওখানে দিয়ে দেয়, বুঝতে পারছো। জিকের উদ্দেশ্য কি? জিকের উদ্দেশ্য কি তুমি মুখস্থ করতে পারো কত ভালো এইটা জাজ করা না। জিকের উদ্দেশ্য হচ্ছে তুমি আশপাশ সম্পর্কে কতটা খোঁজ রাখতেছো, কতটুকু জানো, বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা যেগুলো আছে, ইম্পর্টেন্ট ইস্যু যেগুলো আছে, ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আছে, সেগুলো সম্পর্কে তুমি কতটুকু খোঁজ খবর রাখো, তোমার চোখ কান কতটুকু খোলা, এইটা হচ্ছে জাজ করে। ক্লিয়ার? দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী? এটা জাপান। এটা তোমাকে জানতে হবে। দেশ পরিচিতি একটা টপিক আছে, দেশ পরিচিতি একটা করে প্রশ্ন আসে, অনেক বড় টপিক, ঠিক আছে। সব দেশ সম্পর্কে তোমার হচ্ছে ওখানে কিছু কিছু তথ্য দেওয়া আছে। এই ক্লাসটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিব। আমি 1 ঘন্টার মধ্যে বিশ্বের সবগুলো দেশ সম্পর্কে, হ্যাঁ, যা কিছু ইম্পর্টেন্ট, এই লিঙ্ক হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কমেন্টে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওই ক্লাসটা করে ফেলো। 1 ঘন্টার মাত্র ক্লাস ভাই। এই ক্লাসটা করলে তোমার উপকারটা কি? এই ক্লাসটা করলে তোমার উপকারটা হচ্ছে তুমি সবগুলা দেশ সম্পর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যটা, সেই তথ্যটাই জানতে পারবা, এবং সেই তথ্যটাকে সামারাইজ করে আমার দেওয়া আছে ক্লাসের মধ্যে। ক্লাসটা করে যখন তুমি জিকে পড়া স্টার্ট করবা, দেখবে ডেফিনেটলি তুমি অন্যদের থেকে আগায়। হ্যাঁ, দেশ পরিচিতি, ঠিক আছে। এই একটা টপিক আছে, সেই টপিকটা অনেক বড়, সবগুলো দেশ সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য, বাট আমি মাত্র 1 ঘন্টার মধ্যে, কত 1 ঘন্টার একটু বেশি হইতে পারে, 1 ঘন্টার মধ্যে হচ্ছে আমি ওইটা পড়েছিলাম। তো ওইটার লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। ক্লিয়ার? এরপরে দেখো মেশিন লার্নিং কোনটির উপশাখা। আচ্ছা, একটু খেয়াল করো, এইটা হচ্ছে মৌলিক জিকে একটা টপিক আছে, এখান থেকে 2টা 3টা প্রশ্ন প্রত্যেক বছর আসে। মৌলিক জিকে, হ্যাঁ, যে এখানে 2টা 3টা 3টা 1টা, হ্যাঁ, প্রত্যেক বছর মৌলিক জিকে থেকে প্রশ্ন আসে। এখন মৌলিক জিকে বিষয়টা কি? মৌলিক জিকে বলতে তোমার হচ্ছে আইসিটি, মানে এইচএসসি তে যেগুলো পড়ছো তোমরা, ইকোনমিক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে সোশিওলজি, তারপরে হচ্ছে তোমার আর কোথা থেকে করে, আর হাইয়েস্ট উইজে তোমার ইয়া থেকে করে, দুর্যোগ ব্যবস্থাপনা, মানে পৌরনীতি। হ্যাঁ, পৌরনীতি, এই অঞ্চলগুলো থেকে যে প্রশ্নগুলো হয়, খুবই বেসিক প্রশ্ন, যে জিনিসগুলো সবাই জানে, সেখানে থেকে অত ডিপলি কোয়েশ্চেন করা হয় না। একদম সবাই যেহেতু পরীক্ষা দেবে, সায়েন্স, আর্টস, কমার্স, সবার জন্য চিন্তা করেই কোয়েশ্চেন করা হয়। সো অত বেশি ডিপ মৌলিক জিকে দেয় না, যা একদম সবাই জানো ওইগুলাই দেয়। তো মৌলিক জিকে 2-3টা থাকে, 30টার মধ্যে 2-1টা কোয়েশ্চেন থাকে। দেখো মেশিন লার্নিং কোনটির উপশাখা? দেখো এটা হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা। কারণ কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে? ও হচ্ছে শিখে, তাই না? তুমি কমান্ড দাও, ও হচ্ছে এটা বিভিন্ন তথ্য মিলাই টিলাই শিখে শিখে কিন্তু কাজ করে। সো অ্যান্সার হবে এআই। তারপরে দেখো লিভ নো ওয়ান বিহাইন্ড নিচের কোনটির মূলনীতি? সো এইখানে একটা সমস্যা হইতেছে, সেটা হচ্ছে উত্তরটা আগেই কেন আসতেছে। হ্যাঁ, তো এটা তো পরে আসার কথা, তো ব্যাপার না, আমরা একটু দেখি। দেখো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজির একটা লক্ষ্যমাত্রা হচ্ছে লক্ষ্যমাত্রা, একটা মূলনীতি আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে কাউকে পিছনে ফেলে যাওয়া যাবে না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা হচ্ছে 2030-এর মধ্যে কিছু নির্দিষ্ট গোল আছে, সেই গোলগুলো পূরণ করার জন্য সবগুলো দেশ কাজ করতেছে। সেইখান থেকে এসডিজি থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এরপর নেক্সট কোয়েশ্চেন আমরা যাই, সম্প্রতি কয়টি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে? দেখো এই প্রশ্নটা কোথা থেকে এসেছে? এই প্রশ্নটাও সাম্প্রতিক তথ্যবলী থেকে এসেছে। সো সাম্প্রতিক যা ইম্পর্টেন্ট সব কটা, কোনোটা মিস যাবে না। হ্যাঁ, সাম্প্রতিক তথ্য, এমনকি তোমার হচ্ছে পরীক্ষা 3 দিন আগে, হ্যাঁ, পরীক্ষা 3 দিন আগে তথ্য তোমার জানা লাগবে। 3 দিন আগে তথ্য তোমার জানা লাগবে। আমি বুঝি না 2-3 দিন আগের তথ্য কেমনে ইনক্লুড করে। যাই হোক, তো সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, এখানে 5টা ব্যাংক একত্রিত করে করা হয়েছিল, যাদের হচ্ছে যে ঋণ খেলাপির কারণে বিভিন্ন কারণে সমস্যা হয়েছিল, যার কারণে হচ্ছে 5টা ব্যাংক তখন একত্রিত করে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? সেইটা নিয়ে কোয়েশ্চেন আসছে। বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প, ওই যে একটা বিশাল ভূমিকম্প হইল না, সেই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। ভূমিকম্পটা হয়েছিল তোমার 25-এ, কিন্তু কোয়েশ্চেনটা আসছে যে সবচেয়ে বড় ভূমিকম্প 1997 সালে চট্টগ্রাম ভূমিকম্প ছিল সবচেয়ে বড়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? টপিকের নাম হচ্ছে সাম্প্রতিক, ঠিক আছে। তো দেখছো সাম্প্রতিকটাকে কিভাবে ইনডিরেক্টলি দিয়ে দেয়, ইনডিরেক্টলি কিন্তু সাম্প্রতিক থেকেই দিয়ে দিল, ঠিক আছে।
যারা পেপার পড়ছে তারা জানে যে 97 পরে সবচেয়ে বড় ভূমিকম্প হতো, এরকম এরকম কোনো নিউজ হয়তো ছিল। বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা করা হয়? এই প্রশ্নটাও সাম্প্রতিক থেকে আসছে, এই প্রশ্নটাও সাম্প্রতিক থেকে আসছে। কেন? দেখো এই স্বাধীন সচিবালয় হ্যাঁ কবে করা হয়? এই যে 30শে নভেম্বর 2025। তো পরীক্ষা হচ্ছে 25-26, বুঝতে পারতেছো, একদম রিসেন্ট। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির রচয়িতাকে, এটা হচ্ছে তোমার মূলত গোবিন্দ হালদারের একটা গান। তো এইটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, তাহলে এই টপিকটা হচ্ছে মুক্তিযুদ্ধ। দেখতে পাচ্ছ যে টপিক কিন্তু খুব বেশি পার্থক্য করা, একই টপিক থেকে বারবার কোশ্চেন করা হচ্ছে। এটা মুক্তিযুদ্ধ, তার মধ্যে সাব টপিক বললে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকে আসছে, হ্যাঁ গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য গান থেকে প্রশ্নটা আসছে। ক্লিয়ার? এরপরে দেখো মুদ্রাস্ফীতি কখন ঘটে? এটা কি? এটা হচ্ছে তোমার মৌলিক জিকে। এটা কি? মৌলিক জিকে। কোথা থেকে আসছে? অর্থনীতি থেকে। আইসিটি থেকে একটা থাকবে, অর্থনীতি থেকে একটা থাকবে, মৌলিক জিকে। এটা তুমি ধরে রাখতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নে মৌলিক জিকে কিন্তু অ্যাড করা হয়, যেটা অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি পাবা না। এত জিকে কোশ্চেন অন্য বিশ্ববিদ্যালয়ে আসে না, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনটি ভর্তি পরীক্ষাটা একটু আলাদা। তো মুদ্রাস্ফীতি আসলে কখন ঘটে? যখন হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি পায়, তাই না? একটা দেশে যদি 50 টাকা সম্পদ থাকে, এখন যদি তুমি 500 টাকা ছাপায় মানুষে দিয়ে দাও, তখন ওই জিনিসের দাম কিন্তু বাড়তে থাকবে, কারণ ওই 500 টাকা দিয়েই মানুষ কেনার চেষ্টা করবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে ওই রকম। এরপরে দেখো 25-26 তো গেল, এবার 24-25 কোশ্চেনটা আমরা সলভ করি। বহু নির্বাচনী প্রশ্ন নম্বরে 1, সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে। তো এইটা হচ্ছে মৌলিক জিকে থেকে। প্রথম কোশ্চেনটা কোথা থেকে আসছে? সোশিওলজি থেকে আসছে। মৌলিক জিকে সোশিওলজি থেকে কোশ্চেন করা হয়েছে যে তোমার সোশ্যাল ইভলিউশন থিওরি আসলে কে দিছে? এটা হচ্ছে তোমার হার্বার্ট স্পেন্সার দিছে। কে দিছে? হার্বার্ট স্পেন্সার। আমাদেরকে পড়ানো হয়। নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? এইটাও একটা মৌলিক জিকে, এটাও একটা মৌলিক জিকে। কিন্তু এগুলো না এমনিই পারার কথা তোমাদের। দেখো একদম সহজ টাইপের কোশ্চেন। দেখো নিচে কোনটি ব্লু অর্থনীতি? দেখো অবশ্যই সমুদ্র সম্পদ, কারণ সমুদ্র হচ্ছে নীল, তাই না? তাহলে এই দুইটা আমরা দেখতে পাচ্ছি কি কি আছে, হার্বার্ট স্পেন্সার এবং সমুদ্র সম্পদ। তো মৌলিক জিকে থেকে তোমার দুইটা কোশ্চেন আসবে। দেখো এই বছর কিন্তু 3টা আসছিল, সো বুঝতে পারতেছো মৌলিক জিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে তোমার প্রাচীন বিশ্বের ইতিহাস বা যে কি বলে এটাকে তোমার সভ্যতা থেকে প্রশ্নটা আসে। হ্যাঁ সভ্যতা, প্রত্যেক বছর সভ্যতা থেকে প্রশ্ন হয়, বাট ওরকম সংখ্যাটা এক্সাক্টটা লিখি নাই, তুমি দেখতে পাবা প্রত্যেক বছর সভ্যতা থেকে প্রশ্ন হয়। এই কোশ্চেনটা খুবই সহজ একটা কোশ্চেন, সেটা হচ্ছে তুরস্ক। হ্যাঁ এবং খুবই মানে তোমার কমন একটা প্রশ্ন। এরপরে বলেছে কি, দেখো স্টারলিংক কি? স্টারলিংক তোমরা জানো কি? এটা ইন্টারনেট দেয় না তোমার স্যাটেলাইট থেকে। তো তখন স্টারলিংক বাংলাদেশে নতুন আসে, তো ওইটা একটা আলোচিত টপিক ছিল। সো এটা হচ্ছে সাম্প্রতিক থেকে একটা প্রশ্ন করে দিছে যে স্টারলিংক জিনিসটা কি। হ্যাঁ মানে খুবই বেসিক লেভেলের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, কত সহজ দেখছো। হ্যাঁ তো ইন্টারনেট সেবা এই যে, তাহলে এত সহজ কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে কারণ হচ্ছে তোমার সাম্প্রতিক খুব বেশি থাকে না, এইটাই। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি আছে? তুমি প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলে ডিউ সম্পর্কে একটা কোশ্চেন মাস্ট পাবা। ডিউ সম্পর্কে একটা কোশ্চেন তুমি মাস্ট পাবা, এটাতে কোনো মিস নাই। যেমন আগেরটাই ছিল কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত নম্বর সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের সময়। এখন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 ভূঁইয়াদের মধ্যে কার সমাধি আছে। তো কার সমাধি আছে এইটাকে তোমরা জানো? এইটার উত্তরটা হবে হচ্ছে মুসা খাঁর সমাধি আছে। উত্তরটা কি হবে? মুসা খাঁর সমাধি আছে। ওকে এরপরে দেখো হায়ারোগ্লিফি কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? এই সভ্যতা নামে একটা টপিক আছে বুঝছি, ইন্টারন্যাশনাল যখন পড়তে শুরু করবে শুরুর দিকে থাকে সভ্যতা, বিশ্ব সভ্যতা। বিশ্ব সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ওই ইয়ের দিকে একটা পেরুর দিকে ইনকা সভ্যতা। এইগুলো নিয়ে হচ্ছে তোমার খুব ভালো একটা টপিক আছে, ইন্টারেস্টিং টপিক। এই টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়, ঠিক আছে। তো হায়ারোগ্লিফিক হচ্ছে মিশরীয়দের লিপি, প্রাচীনতম লিপি। হ্যাঁ তো এইটা সভ্যতা থেকে আসছে। ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়? ঠিক আছে, 24 সালে গণঅভ্যুত্থান হয়েছে এবং ফ্যাসিবাদের পতন, এইটা হচ্ছে সাম্প্রতিক টপিক। কি সাম্প্রতিক টপিক? এই টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়। 15টা কোশ্চেন আসছে 24-25-এ। সো বুঝতেই পারতেছো অর্ধেক দিছে সাম্প্রতিক। হ্যাঁ ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়? এই যে ইতালির বেনিতো মুসোলিনি। হ্যাঁ এনাকে বলা হয় ফ্যাসিবাদের জনক, যেটা আমাদের সাম্প্রতিক তখনকার সময়ে সাথে রিলেটেড। শাহ ই বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, মুসলিম শাসনামল, প্রাচীন
বাংলার ইতিহাস। এই টপিক থেকে একটা করে প্রশ্ন তুমি প্রত্যেকবার পাবা, এই জন্য লিখে নাই। প্রাচীন বাংলার ইতিহাস হচ্ছে প্রত্যেক বছর একটা করে পাবা। তো তার মধ্যে হচ্ছে জনপদ, তারপরে হচ্ছে মুসলিম শাসনামলটা একটু কম ইম্পর্টেন্ট, বাট এই প্রশ্নটা অনেক বেশি আসে। তারপরে হচ্ছে তোমার ভাষা আন্দোলন এই দিক থেকে বেশি আসে, আর প্রাচীন একদম প্রাচীন যেটা সেটা থেকে বেশি আসে। মুসলিম আমলটা তুলনামূলক একটু কঠিন, হ্যাঁ, নামগুলো অনেক বেশি মনে রাখতে হয়। তারপরে ইংরেজ আমল থেকেও তোমাকে কোশ্চেন করা হয়। পাকিস্তান আমল থেকে কম আসে, বাট আসে। ভাষা আন্দোলন ওই এরিয়া থেকে কোশ্চেনটা বেশি আসে। তাহলে শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রাচীন বাংলার ইতিহাস, হ্যাঁ, খুব ভালো করে পড়তে হবে টপিকটা। ইন্টারেস্টিং, মজা পাবা এই টপিকগুলো পড়তে গেলে তোমরা। এই দেখো সভ্যতা নিয়ে একটা কোশ্চেনে 3টা আসছে। তো সভ্যতাটা না অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমার মতে একটা সভ্যতা টপিক থেকে 3টা কোশ্চেন করা ঠিক না। একটা দিলাম, অন্য টপিক তো কত আছে, তাই না? তাহলে মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত কোন দেশ? ইরাক। আমি রাষ্ট্র, এই উক্তি কার? তো এই উক্তি সম্পর্কিত প্রশ্ন প্রত্যেক বছর আসে। তুমি যদি বিখ্যাত উক্তিগুলো পড়ো, বিখ্যাত ব্যক্তির বিখ্যাত উক্তি, খুব বেশি নাই, পেজ খানিক আছে, হ্যাঁ, উক্তি, ঠিক আছে, বিখ্যাত ব্যক্তিদের উক্তি। এই বিখ্যাত ব্যক্তিদের উক্তি পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর কমন। আমি রাষ্ট্র, এটা কে বলছিল বলো? চতুর্দশ লুই বলছিল, আমি রাষ্ট্র, হ্যাঁ। তো এইটা হচ্ছে প্রত্যেক বছর আসে। আরো একটা টপিক আছে যেটা প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে, সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একটি প্রশ্ন আসে, বা আদিবাসীদের থেকে প্রত্যেক বছর একটা কোশ্চেন আসে যে বাংলাদেশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান। এটা হবে পাঙ্গন, এটা পিসিএস এরও একটা কোশ্চেন, ঠিক আছে। এরপরে দেখো 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টরে ছিল। তাহলে আমি তোমাকে কি বলছি যে মুক্তিযুদ্ধ থেকে কোনো মিস নাই, এখানে তো 3টা ছিল, আবার একটা হয়ে গেল কেমনে? মুক্তিযুদ্ধ থেকে কোনো মিস নাই, হ্যাঁ। সময় যাই আসুক না, মুক্তিযুদ্ধ খুব ইম্পর্টেন্ট, এবং সব সময় মুক্তিযুদ্ধ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। তাহলে নৌবাহিনী 10 নম্বর সেক্টরে ছিল, তাই না? এরপরে দেখো জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? তো এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল তৎকালীন সময়ে। সাম্প্রতিক তথ্য, হ্যাঁ, সাম্প্রতিক তথ্য। আবু সাইদকে নিয়ে একটা কোশ্চেন আসছে, তাকে নিয়ে যে শিল্পকর্ম আঁকা হয়, যে চির উন্নত মমশির, এটাই, হ্যাঁ, মানে উন্নত মমশির হবে উত্তর। ওকে। বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? তো এইটাও হচ্ছে তোমার সাম্প্রতিক, এইটাও সাম্প্রতিক। কেন সাম্প্রতিক? তখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, হ্যাঁ। তো তার সাথে তত্ত্বাবধায়ক সরকারের না কিছুটা একটা কানেকশন না থাকলেও অন্তর্বর্তীকালীন এবং তত্ত্বাবধায়ক আছে, মানে মোটামুটি বলতে গেলে এরা নির্বাচিত সরকার না, তাই না? তো এই জন্য এদের তোমার হচ্ছে মিল আছে। তাহলে দেখো কোন সংশোধনীর মাধ্যমে? এটা হবে 15তম যে সংশোধনী, সেটা পঞ্চদশ সংশোধনী থেকে। সো রিসেন্ট থেকে কি পরিমাণে কোয়েশ্চেন আসে? 12টা 15টা, বুঝতে পারতেছো কি পরিমাণে একদম ঢালা টানা আসবে কোয়েশ্চেন রিসেন্টলি। তারপরে দেখো যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? এখন ভাইয়া যুক্তরাষ্ট্রে এত কিছু জানা লাগবে না, এটা সাম্প্রতিক তথ্য, হ্যাঁ। তখন ওই যে রিপাবলিকান পার্টি, হাতি, ট্রাম্প জিতছিল নতুন, হ্যাঁ, এই জন্য ওই দল সম্পর্কে একটা কোশ্চেন চলে আসছে যে গ্র্যান্ড ওল্ড পার্টি মানে বিশাল বড় পুরনো দল, যেটা হচ্ছে রিপাবলিকান পার্টি, ট্রাম্পের দল। তো এটা সাম্প্রতিক থেকে আসছে। নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? এটাও হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন। এটা কেন সাম্প্রতিক? ডক্টর মোহাম্মদ ইউনূস তখন হচ্ছে, হ্যাঁ, তোমার কি করে নতুন একটা তত্ত্ব আনে, যেটা সারা বিশ্বে হচ্ছে খুব পায়, যে 3-0 তত্ত্ব, ঠিক আছে, 3-0 তত্ত্ব। 3টা বিষয়ে তার জিরো মানে দরকার, যেমন শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ, কিন্তু শূন্য ক্ষুধা এর ভিতরে ছিল না। তো কোনটা অন্তর্ভুক্ত নয়? এইটা। তো ইউনূস তখন কিন্তু কি ছিল? ডক্টর ইউনূস তখন ছিল হচ্ছে তোমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সো এই প্রশ্নটা এই জন্যই আসছে, সাম্প্রতিক রিলেটেড। ক্লিয়ার? এরপরে দেখো, এর পরের কোশ্চেনটা দেখো, কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? এই দেশটা হচ্ছে চীন। এরা মানে বিভিন্ন তোমার হচ্ছে এরকম বিশাল রাস্তা বা বিশাল হচ্ছে নেটওয়ার্ক তৈরি করার ট্রাই করে। তো এটা হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, মানে বিশাল একটা রাস্তা দিয়ে মনে করে যে সারা বিশ্বের বিশাল একটা এরিয়া জুড়ে ওই রাস্তাটা থাকবে। তো এইটা হচ্ছে চীন করে বিভিন্ন দেশের মধ্যে দিয়ে। ধরো চীন হইলো, পাকিস্তান হইলো, আফগানিস্তান হয়ে বিশাল একটা পথ অতিক্রম করলে এই ধরনের উদ্যোগ তারা গ্রহণ করে, হ্যাঁ, গ্লোবাল উদ্যোগ। তো এটা হচ্ছে চীন। এইটাও সাম্প্রতিক তথ্য।
সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে অভিশংসিত করা হয়েছে, মানে তোমার বুঝতেই পারতেছো যে ভোটের মাধ্যমে তাকে অভিশংসন করে দেওয়া হয়েছে। তো এইখানে দেখো কোন দেশ, সেটা হবে হচ্ছে তৎকালীন সময়ে সম্ভবত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসিত করা হয়েছিল। তো এটা হচ্ছে তখনকার সময়ের তথ্য, এখন জানার কোনো দরকার নাই। হ্যাঁ, তো এইটাও সাম্প্রতিক। তো এখন তোমার হচ্ছে যেগুলো হচ্ছে সেই তথ্যগুলো তোমাকে জানতে হবে। এখন যেটা হচ্ছে সেই তথ্যগুলো তোমাকে জানতে হবে। এরপরে খেয়াল করো, বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তো তখন উনি তোমার নির্বাচিত হয়েছিল আর কি। হ্যাঁ, নির্বাচিত বলতে তিনি হচ্ছে দায়িত্ব পাইছিল বিচারপতি হিসেবে। তো এইটাও সাম্প্রতিক তথ্য। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? তাহলে এটা কি? আন্তর্জাতিক সংস্থা। তো দেখছো, সংস্থা থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়। তো এই জাতিসংঘের কি বিশ্ববিদ্যালয়টা কোথায়? এটা হচ্ছে টোকিও শহরে। খুবই সহজ একটা প্রশ্ন, খুব কমন আসে। এরপরে খেয়াল করো, কোন দেশ যোগদানের পর ব্রিক এর নাম রাখা হয়েছে ব্রিক্স? কোন দেশ যোগদানের পরে ব্রিক এর নাম রাখা হয়েছে ব্রিক্স? এস হবে হচ্ছে তোমার সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা যোগদানের পরে ব্রিক এর নাম ব্রিক্স রাখা হয়। আমার একটা ধারণা আছে, বুঝছো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোশ্চেন করার আগে কোশ্চেন ব্যাংক নিয়ে বসে, আগের বার যেই টপিকগুলো আসে সেই টপিকগুলো থেকেই কোশ্চেন দেয়। কারণ মানে দেখো, ব্রিক্স নিয়ে একটা কোশ্চেন আসছে, ওনার মাথায় এখন আসছে আর বাংলাদেশ ব্রিক্সের কি, সেই হিসাবে একটা কোশ্চেন পরের বার দিয়ে দিচ্ছে। সো আগের বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়া, ওর আশেপাশের তথ্যগুলো জানো অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারতেছো? তারপরে দেখো, 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান কি ছিল? একটা যুদ্ধ জাহাজ, মানে ডুবোযান আর কি। হ্যাঁ, ডুবোযান। ঠিক আছে, তো এইটা কোথা থেকে আসছিল? সাম্প্রতিক 2023 সালে ঘটনা। সাম্প্রতিক। হ্যাঁ, সাম্প্রতিক। আচ্ছা, বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তখন নতুন হয়েছে, তাহলে এটা কি? সাম্প্রতিক 4 জন। 4 জন উপদেষ্টা নারী ছিলেন। তারপর দেখো, গ্লোবাল ভিলেজ ধারণাটার প্রবর্তন কে করেন? এইটা তোমার আইসিটির মধ্যে তুমি ধরতে পারো, এটা হচ্ছে মৌলিক জিকে। কি? মৌলিক জিকে। কয়টা আসছে? ওই 2-3টা করে প্রত্যেকবার আসে আর কি। তাহলে এটা কি? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তো এগুলো ক্লাস 8-9 এর আইসিটি বইতেও থাকে। সো এমন লেভেলের কোয়েশ্চেনই তোমাকে করা হবে। হ্যাঁ, ইসরায়েলের বিপক্ষে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? তো তখন যুদ্ধ হচ্ছিল, তাহলে এই টপিকটা কি? সাম্প্রতিক। এই টপিকটা কি? সাম্প্রতিক টপিক। তাহলে এটা হবে অপারেশন আল আকসা ফ্লাড। পরের কোশ্চেনটাও একই আসছে, বুঝলাম না একই কোশ্চেন দুইবার দিছে কিনা, এটা খেয়াল করি নাই, হয়ে গেল। আচ্ছা, তারপরটা দেখো, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্ব দানকারী তোমার সংগঠনের নাম। এটাও সাম্প্রতিক তথ্য। তাহলে খেয়াল করো, সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং কোন তোমার গ্রুপ বা কোন হচ্ছে প্রতিষ্ঠান নেতৃত্ব দান করেছে, সংগঠন? তাহলে এটা কি হবে? হায়াত তাহরির আল শাম। খুব খুব ইম্পর্টেন্ট, সাম্প্রতিক ছিল তখনকার জন্য। রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করে নাই যে দেশ, হাঙ্গেরি রাশিয়াকে সমর্থন করে নাই। তাহলে এইটাও কি? সাম্প্রতিক। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে কি? সাম্প্রতিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে কি? সাম্প্রতিক মুখস্থ করা লাগবে। বুঝতে পারছো? সাম্প্রতিক তথ্য কোথা থেকে পড়বা? ক্যাপসুল থেকে পড়বা। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার কে উদ্বোধন করেন? এইটাও কাইন্ড অফ সাম্প্রতিক। ঠিক আছে, বেগম খালেদা জিয়া। কারণ তখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পরে কিন্তু বিএনপি সরকার দেখা যাচ্ছে, বা হচ্ছে তোমার বেগম খালেদা জিয়া, তারপরে হচ্ছে তোমার যে জিয়াউর রহমান, এই টপিকগুলো অনেক বেশি রিলিভেন্ট, এখনকার জন্য খুবই বেশি আশা উপযোগী। হ্যাঁ, তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, বা হচ্ছে তোমার বেগম খালেদা জিয়া, যিনি কয়েকদিন আগেই কিন্তু ইহলোকের মায়া ত্যাগ করেছেন। সো এইসব তারিখগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখা, আসতে পারে পরীক্ষায়। তো বেগম খালেদা জিয়া। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হুসাইন মোহাম্মদ এরশাদ, এগুলো অপশনে ছিল। যাই হোক, মুসলিম বিশ্বের প্রথম নারী। তো নারী সম্পর্কে যা কিছু থাকবে তাই ইম্পর্টেন্ট, বুঝছো? নারী টপিকটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? ইনি বেনজির ভুট্টো। আমি এটা জানতাম না। আমি এটা জানতাম না। আমার সময় যদি আসতো তাহলে আমি আন্দাজের উপরে 2টাই বেগম খালেদা জিয়া লাগাই। যাই হোক, আমার সময় আমি এটা জানতাম না, যদি আসতো তো আমি 2টাই বেগম খালেদা জিয়া লাগাইতাম, একটা না একটা হইতো। ঠিক আছে, মানে টেকনিক করে। হ্যাঁ, তো এরপরে দেখো, আমরা হচ্ছে 23-24 কোয়েশ্চেনটা সলভ করব। কত সালে কোয়েশ্চেন সলভ করব?
2023-24 সালের কোয়েশ্চেনটা সলভ করব। নিচের কোনটি শেক্সপিয়রের রচনা নয়? তাহলে এই টপিকটা কি? বিখ্যাত ব্যক্তির বিখ্যাত কর্ম, তাই না? বিখ্যাত ব্যক্তির বিখ্যাত কর্ম থেকে আসছে। শেক্সপিয়রের রচনা নয়। এই যে দেখো ডক্টর ফাউস্টাস, এটা হচ্ছে ক্রিস্টোফার ম্যালোরের রচনা, আর বাকি সবগুলোই শেক্সপিয়রের রচনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে? টপিক কি? মুক্তিযুদ্ধ। টপিক কি? মুক্তিযুদ্ধ। এই যে এতবার আসছে মুক্তিযুদ্ধ থেকে, হ্যাঁ। তো এটা কি? আলমগীর কবি, ধীরে বহে মেঘনা। খুব সহজ এবং খুবই তোমার হচ্ছে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডেল্টা প্ল্যান 2100, হ্যাঁ, এইটা প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটা? এটা হচ্ছে নেদারল্যান্ড। এটাও একটা সাম্প্রতিক প্রশ্ন। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? অ্যালেন জিন্সবার্গ। আমি যে কতবার এটা পাইছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধ থেকে আসছে। কোথা থেকে আসছে? টপিক কিন্তু মুক্তিযুদ্ধ। যে ওই যে তোমার এরকম একটা হয়েছিল না, যে লক্ষ লক্ষ মা কান্না করতেছে, এরকম একটা কোশ্চেন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল অনুবাদ করতে। এইটা যে আমি কতবার পরীক্ষা দিতে গিয়ে পাইছি, আমি বিউপিতে পরীক্ষা দিতে গিয়ে পাইছি, আমি হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গিয়ে পাইছি, রাজশাহীতে পরীক্ষা দিতে গিয়ে পাইছি, একই কোশ্চেন। মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশিদের যে অবদান, সেইটা স্পেশালি কোশ্চেন আসবে, চিন্তা করে রাখতে পারো, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পাবা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? 3বার ভেটো দিছিল সোভিয়েত ইউনিয়ন, মানে রাশিয়া আর কি, হ্যাঁ। 3বার ভেটো দিছিল, মানে যখন বুঝতে পারছে যে যখন 4 ডিসেম্বর এই টাইমগুলোতে বুঝতে পারছে যে আমেরিকা যে বাংলাদেশ জিতে যাবে, বা হচ্ছে তোমার যে যৌথ বাহিনী একত্রে তোমার হচ্ছে আক্রমণ করছে, খুব বাজে অবস্থা পাকিস্তানে, তখন কিন্তু আমেরিকা কি করছিল? ভেটো দিছিল। যে ভেটো দেয় নাই, মানে এরকম উত্থাপন করছিল যুদ্ধবিরতির প্রস্তাব, কিন্তু সেটাতে না করে দিছে রাশিয়া। কয়েকবার ভেটো দিছে। ক্লিয়ার? তারপরে দেখো, নিচে উল্লিখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নাই? কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নাই? দেখো, বরিশালের দিকে আসলে ভারতের কোনো সীমান্ত নাই, ঠিক আছে? বরিশালের সাথে ভারতের কোনো সীমান্ত নাই। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, এইটা হচ্ছে বিখ্যাত ব্যক্তির বিখ্যাত কর্ম, হ্যাঁ। বিখ্যাত ব্যক্তির বিখ্যাত কর্ম, তাহলে বিখ্যাত ব্যক্তি থেকে প্রশ্ন আসে। এখন ওই বিখ্যাত ব্যক্তিগুলো কই পাবো? আলাদা করে অনেক বইতে থাকে, আবার বিভিন্ন দেশের মধ্যে দেশ পরিচিতি, যে ভিডিওটা আমি তোমাদের কমেন্টে লিঙ্ক দিছি, সেই ভিডিওটাতে দেখতে পারো, দেশ পরিচিতি। এটা হবে লিক 1U। এটা হচ্ছে লিক 1U। এই যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড, সিঙ্গাপুরের উনি হচ্ছে সম্ভবত প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট ছিলেন। তো এই লোক কিন্তু সিঙ্গাপুরকে উঠাইছে। বিশ্বের প্রথম সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? সংবাদ সংস্থা, বিমান সংস্থা, তারপরে হচ্ছে তোমার আরো কিছু সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা। এই বিষয়গুলো অল্প অল্প কিছু আছে, এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে। ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে সংবাদ সংস্থা, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন বিমান সংস্থা, তারপর হচ্ছে গোয়েন্দা সংস্থা, আরো কিছু সংস্থা আছে কোন কোন বিষয়ে, সেই সংস্থাগুলো তোমাকে পড়তে হবে। নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? পুরস্কার প্রত্যেক বছর প্রশ্ন হবেই হবে। পুরস্কার, হ্যাঁ, হইতে পারে পুরস্কার রিসেন্ট পাইছো সেটা নিয়ে কোশ্চেন করা হচ্ছে, অথবা এমন হতে পারে তো পুরস্কার বানানটা বাংলার টিচার হিসেবে ভুল লিখলাম, এটা একটা কথা, হ্যাঁ। এই বানান শিখাই দিই, দেখো, পুরস্কার, হ্যাঁ, অ যদি থাকে তাইলে হচ্ছে তোমার দন্তস্ব, ঠিক আছে। আর যদি ই থাকে, যেমন পরিষ্কার, ই যদি থাকে তাইলে হবে হচ্ছে মূর্ধন্য ষ আর কি, হ্যাঁ। তো দেখো, নিচে কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? জ্যাঁ পল সার্ত্রে। আসলে তিনি পুঁজিবাদী বিরোধী লেখক ছিলেন, হ্যাঁ। তো পুঁজিবাদী সিস্টেম তিনি পছন্দ করতেন না, এবং এমন ধারণা তার মধ্যে ছিল যে নোবেল প্রতিষ্ঠান এটা একটা অর্গানাইজেশন এর হাতে আছে, সো এটা একটা পুঁজিবাদী ব্যবস্থা, অথবা হচ্ছে তোমার যে তিনি লেখালেখি করেন, সো মানে স্বীকৃতির জন্য কোনো পুরস্কারের দরকার নাই, মানুষ এমনিই তার লেখা ভালো হলে পড়বে, এই টাইপের চিন্তা ভাবনা তার ভিতরে ছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনালের স্থপতিকে? এটা হচ্ছে রোহানি, বাহরিন। তো এইটা একটু খেয়াল করো, কোথা থেকে আসছে? সাম্প্রতিক থেকে আসছে। মানে ওই যে তৎকালীন সময়ে তোমার হচ্ছে ওই থার্ড টার্মিনাল, খুব সুন্দর একটা টার্মিনাল, তো ওইটা হচ্ছে তোমার উদ্বোধন হয় বা তৈরি হয়েছে এমন একটা টাইমে, সো এটার স্থপতিকে এইখান থেকে প্রশ্ন চলে আসছে। তো 15টা কি আসছে? সাম্প্রতিক আসছে এই বছর, 15টা সাম্প্রতিক আসছে। সো বুঝতে পারতেছো কত পরিমাণে ইম্পর্টেন্ট সাম্প্রতিক। এই যে জিআই পণ্য, দেখছো জিআই পণ্য প্রত্যেক বছর আসে। জিআই পণ্য মানে ওই অঞ্চলের ঐতিহ্যকে করে। যে 21তম জিআই পণ্য কি? কুষ্টিয়ার ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা হচ্ছে 21তম। সো এটাও কিন্তু সাম্প্রতিক থেকে আসছে। জিআই পণ্য প্রত্যেক বছর একদম সাম্প্রতিক তথ্য হিসেবে আপডেট তথ্যগুলো জেনে যেতে হয়, সাম্প্রতিক তথ্য, ঠিক আছে। কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেছেন? দেখো আবারও কিন্তু সেই টপিক, পুরস্কার,
হ্যাঁ, পুরস্কার খুবই 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 ইম্পর্টেন্ট, পুরস্কার খুবই খুবই ইম্পর্টেন্ট। রুথ ই কার্টার, উত্তর হবে কি রুথ ই কার্টার। তারপরে দেখো নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? তো সংবিধান, টপিক কি সংবিধান। প্রত্যেক বছর কয়টা করে প্রশ্ন আসে? প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে। টপিক কি সংবিধান। সংবিধান থেকে কি প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে। তো এটা কি হবে? রাজিয়া বানু। কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী? প্রত্যেক বছর কোথা থেকে প্রশ্ন আসে? প্রত্যেক বছর উক্তি থেকে প্রশ্ন আসে। উক্তি প্রত্যেক বছর, বিখ্যাত ব্যক্তির বিখ্যাত উক্তি। এইটা হবে কি? এইটা হবে হচ্ছে তোমার আব্রাহাম লিঙ্কন, বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা উক্তি, বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী। হ্যাঁ, তো খুবই গুরুত্বপূর্ণ এটা। এরপরে খেয়াল করো নিচের কোনটি, নিচের উল্লিখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে? এটা কমিউনিটি ক্লিনিক। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমার সাম্প্রতিক তথ্য। তখন হয়তো এটা তোমার হচ্ছে দিছিল, কি বলছে যে তোমার স্বীকৃতি দিছে, যার কারণে এটা তখন রিলিভেন্ট ইম্পর্টেন্ট হবে। তো 15টা প্রশ্ন আসছে কোথা থেকে? সাম্প্রতিক থেকে। বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচের কোন উল্লিখিত বিদেশি নাগরিককে বীর প্রতীক দেওয়া হয়েছে? WS অর্ডারল্যান্ড। এইটা যে কতবার পাইছি আমি পরীক্ষার মধ্যে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গিয়ে পাইছি। হ্যাঁ, খুবই 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 কিন্তু ইম্পর্টেন্ট। তো বিদেশি নাগরিকদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট। আর মুক্তিযুদ্ধ টপিক প্রত্যেক বছর প্রশ্ন আসে, এটা তো আর বলার বাহিরে যে তোমার মুক্তিযুদ্ধ নিয়ে তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, এরপরে খেয়াল করো যে ইসরায়েল পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? সাম্প্রতিক তথ্য, তাহলে এইটাও কি তোমার রিসেন্ট জিকে সাম্প্রতিক। হ্যাঁ, এটাও কি সাম্প্রতিক প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। সাম্প্রতিকের বাহিরে কিছু চিন্তা করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই সাম্প্রতিক, বুঝছো? এটা হবে অপারেশন আল আকসা ফ্ল্যাট। হ্যাঁ, তারপরে দেখো অ্যামিকাস কিউরি অর্থ কি? এইটা আসলে একটা টার্ম যেটা হচ্ছে আদালতের বন্ধু। হ্যাঁ, তো এটা কোন টপিক থেকে আলাদা? বিবিধ টপিকের মধ্যে ফেলতে পারো, কোন স্পেসিফিক টপিকের মধ্যে আমি ফেলতে পারতেছি না। নিচের উল্লিখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেন নাই? এই কারাগারে রোজ নামচা অসমাপ্ত আত্মজীবনী আমার দেখানো হয়েছে। চাকরির প্রশ্নের মধ্যে তখনকার সময় এই কোশ্চেন অনেকবার আসছে বিভিন্ন জায়গায় একই সেম ভাবে। হ্যাঁ, তো এইটা তুমি কোন টপিকের মধ্যে ধরবা? বিখ্যাত ব্যক্তি এবং তাদের কর্ম, এইটা নিয়ে ব্যক্তি এবং কর্ম এই টপিকের মধ্যে থেকে আসছে। সার্পেন্ট অফ নাইল কে? এটাও বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, সার্পেন্ট অফ নাইল এটা হচ্ছে ক্লিওপেট্রা। হ্যাঁ, ক্লিওপেট্রা হচ্ছে তোমার নীল নদের সর্প বলা হয়। সুন্দরী ছিলেন এই জন্য, আরো কুটনামি টুটনামি ছিলেন নাকি কি এইসব কারণে। যাই হোক, এই গল্পটা আমি জানি না। হ্যাঁ, সার্পেন্ট অফ দ্য নাইল বলা হয় ক্লিওপেট্রাকে, বিখ্যাত ব্যক্তি থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, এরপরে খেয়াল করো এলাম দেখলাম জয় করলাম কি? বিখ্যাত উক্তি, প্রচুর পরিমাণে কোশ্চেন আসে উক্তি থেকে। এইটা কার উক্তি? জুলিয়াস সিজারের উক্তি। হ্যাঁ, এলাম দেখলাম জয় করলাম, আসবেই আসবে। হ্যাঁ, তারপরে খেয়াল করো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। এটা কোথা থেকে? টপিকের নাম হচ্ছে খেলাধুলা, বাংলাদেশের খেলাধুলা থেকে আসছে। হ্যাঁ, খেলাধুলা থেকে প্রশ্নটা আসছে। খেলাধুলার টপিক নিয়ে তোমাকে রিসেন্ট প্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হবে। এরপর আরো একটা রিসেন্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তৎকালীন সময়ে এই যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান টানেল ছিল। হ্যাঁ, এটা রিসেন্ট, তো আমার সময় এটা রিসেন্ট ছিল, তো ইম্পর্টেন্ট। তো তারপরে আসছে দেখো, এটা হবে 3.32 কিলোমিটার। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিসেন্ট তথ্য ছিল। কারা বর্গী নামে পরিচিত? সো এটা প্রাচীন বাংলার ইতিহাস থেকে আসছে। হ্যাঁ, মারাঠাদেরকে বর্গী বলা হতো, মারাঠাদেরকে বর্গী বলা হতো, প্রাচীন বাংলার ইতিহাস। কোন দেশ 2030 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ? এরকম সূচক, বিভিন্ন সূচক থাকে। হ্যাঁ, তোমার দারিদ্র সূচক, প্রেস ফ্রিডম সূচক, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ক্যাটাগরিতে আসলে কোন দেশ কততম হইলো, এইরকম প্রশ্ন তোমাকে পড়তে হবে। তাহলে এটা কি সাম্প্রতিক থেকে? হ্যাঁ, সাম্প্রতিক। তো তখনকার প্রেস ফ্রিডম কে ছিল? তখনকার জন্য ইম্পর্টেন্ট। এখন প্রেস ফ্রিডমে কে আছে সেই এখনকার জন্য? এটা হবে ডেনমার্ক সম্ভবত, নাকি না নরওয়ে? অ্যান্সারটা হবে নরওয়ে। মানে তখনকার জন্য এই তথ্য মনে রাখা প্রাসঙ্গিক। এখন নতুন তথ্য তোমার আসবে, সেইটা মনে রাখতে হবে। 23 সালে বিশ্ব পর্যটন রাজধানী কোথায় করা হয়েছে? পর্যটন রাজধানী করা হয়েছে হচ্ছে ইস্তাম্বুল, যেটা হচ্ছে কোথায়? তুর্কিতে। তখনকার সময়ের জন্য ইম্পর্টেন্ট ছিল। সাম্প্রতিক তথ্য। হ্যাঁ, সাম্প্রতিক কত সালে? ওই 23 সালে ঘটছিল সেই সাম্প্রতিক। ঠিক আছে, তুমি দেখছো সাম্প্রতিক কি পরিমাণে আসতেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? জাগ্রত চৌরাঙ্গি, যেটা গাজীপুরে আছে। হ্যাঁ, তো এইটা কোথা থেকে আসছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সো টপিক কি চেঞ্জ হচ্ছে না? একই টাইপের টপিক আসতেছে রে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? এটা হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। এটা কোথা থেকে আসছে? প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য।
ঠিক আছে, এইগুলো মাঝে মাঝে আসে। একটা দুটা কোয়েশ্চেন তুমি পাবা এদিক ওদিক থেকে। তারপরে খেয়াল করো যে 2022-23 আমার বারে কোয়েশ্চেনটা কেমন হয়েছে, ঠিক আছে, আমার বারে কোয়েশ্চেনটা কেমন হয়েছে। আমি কিন্তু 2022-23 পরীক্ষা দিয়েছিলাম, জিকে প্রশ্ন আমার মানে সহজ লাগছে এবং ভালোই দিয়েছিলাম, মানে 22-23টা পারছিলাম আর কি, বুঝছো। তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কার পাইছে, সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড পাইছে, বুঝছো। তো তখনকার সময়টা পাইছিল, এই জন্য ইম্পর্টেন্ট। আর জাতির পিতা সম্পর্কে তখনকার সময় যা ছিল সবই ইম্পর্টেন্ট ছিল, এখন অতটা আসবে না। তো দেখো 2026 সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশ অনুষ্ঠিত হবে? 3টি। মানে ওই যে নতুন তখন হচ্ছে 22 শেষ হলো, হ্যাঁ 22 শেষ হলো, তোমার কাতার বিশ্বকাপ শেষ হইলো, ফিফা বিশ্বকাপ শুরু হইলো, মানে পরের বারেরটা হচ্ছে একদম তোমার ডিক্লেয়ার করলো, তাহলে এটাও কি সাম্প্রতিক? তাহলে এরপরে কোন 5টা দেশে না কি হবে না, এটাও কিন্তু তোমাদের বেলায় চলে আসতে পারে, বুঝছো। তো এরপরে দেখো মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, ইংরেজ আমলের মধ্যে পড়বে। প্রাচীন বাংলার ইতিহাস এইটাবে কিন্তু আসে, প্রাচীন বাংলার ইতিহাস। তো এই ইতিহাস খুব বেশি ইতিহাস পড়া লাগবে না তোমার, সেটা হচ্ছে এই যে মৌর্য, গুপ্ত, পাল, সেন, এইটুকু হালকা পাতলা একটু জানবা যতটুকু বইয়ের মধ্যে আছে। তারপরে হচ্ছে ইংরেজ আমল সম্পর্কে একটু জানবা, মুসলিম আমল সম্পর্কে একটু জানবা, পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধ, এইগুলি প্রাচীন বাংলা ইতিহাস। মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত ধরতে পারো, পাকিস্তান আমল পর্যন্ত প্রাচীন বাংলা বলা যায়। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ, ওইটা তৎকালীন সরকারের হচ্ছে একটা প্রজেক্ট ছিল বা কোনো একটা কিছু একটা ছিল, ঠিক আছে, উদ্যোগ ছিল। তো এইটাও সাম্প্রতিক। এই প্রশ্নটা না আমি 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 সকালবেলা চিন্তা করতেছিলাম, বুঝছো। আমি তোমাকে বলি, আমি সকালবেলা চিন্তা করতেছিলাম যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট হচ্ছে একটা প্রশ্ন চলে আসতে পারে, প্যারাগ্রাফে দিয়ে দিতে পারে স্মার্ট বাংলাদেশ কি। তখন স্মার্ট বাংলাদেশ নিয়ে বিশাল ইয়ে হচ্ছিল। হ্যাঁ, সকালে প্যারাগ্রাফ পড়ছি, পড়ার পরে ওই যে হালকা পাতলা গুগলে সার্চ দিয়েছিলাম, দিয়ে এই জিনিসটা আমার মনে ছিল, আমি এই উত্তরটা পারছিলাম। হ্যাঁ, আমি এই উত্তরটা তোমার পারছিলাম। কেমনে পারলাম? ওই যে দেখলাম স্মার্ট সিটিজেন, তো এর মধ্যে তো সিটিজেন নাই কোথাও, তখন আমি টাস করে অ্যান্সারটা পারে গেছি, বুঝছো। মানে একদম গড গিফটের একটা ব্যাপার স্যাপার। সকালে পড়ছি তখন হচ্ছে চলে আসছিল সাম্প্রতিক থেকে। হ্যাঁ, যে প্রতিষ্ঠানতে 3বার নোবেল পুরস্কার পেয়েছে, এটা আমি পাইছিলাম না, মানে পারছিলাম না, ঠিক আছে। এটা হচ্ছে রেড ক্রিসেন্ট, ICRC। এরপরে খেয়াল করো প্রতিষ্ঠান, এটা প্রতিষ্ঠান বা পুরস্কার ধরতে পারো টপিক। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন কোথা থেকে কোথা পর্যন্ত? দেখো এইটা হচ্ছে তোমার তৎকালীন সময় সাম্প্রতিক আসছিল, শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত। তাহলে এটা কি সাম্প্রতিক? তখনকার জন্য এই তথ্য খুব ইম্পর্টেন্ট ছিল, এটা মানে আমি পারি নাই। যাই হোক, এরপরে দেখো সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? এটা পারছিলাম, আফগানিস্তান, ঠিক আছে। এইটাও কি কাইন্ড অফ সাম্প্রতিক, ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি? বাংলাদেশ, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, সাম্প্রতিক ছিল তখনকার জন্য, তো সেই সাম্প্রতিক থেকে কোশ্চেন আসছে। কত বেশি ইম্পর্টেন্ট সাম্প্রতিক, বুঝতেই পারতেছো। মানে সাম্প্রতিকের বাইরে কিছু চিন্তা করা যাবে না। হেক্সাডেসিমালের ভিত্তি 16, এটা আসছে কোথা থেকে? মৌলিক জিকে থেকে। আমাদের সময় মৌলিক জিকে আসছিল 2-3টা মৌলিক জিকে, তা পারলাম, এটা তো পারছি, কারণ বেসিক ICT এইটুকু তো সবাই জানে, তাই না। বাংলাদেশের হাজং নৃগোষ্ঠী কোথায় বসবাস করে? নেত্রকোনায়। এইটা কোথায়? এইটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী টপিকের মধ্যে বা আদিবাসী টপিকের মধ্যে আছে, আদিবাসী টপিকের মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে খেয়াল করো কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে। দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থা তোমার হচ্ছে দেয়? তার মানে টপিক কি? আন্তর্জাতিক সংস্থা। তার কাজ ভালো করে জানা লাগবে। হ্যাঁ, কাজ ভালো করে জানা লাগবে, তার তোমার সদর দপ্তর জানা লাগবে, তার মানে তোমার প্রতিষ্ঠা কাল জানা লাগবে। তাহলে এটা কি বিশ্ব ব্যাংক দেয়, বুঝছো, বিশ্ব ব্যাংক। ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটি প্রশ্ন থাকবে, সে যেভাবেই আসুক না, রিসেন্টের সাথে দিক, মুক্তিযুদ্ধের সাথে দিক, পিওর ভাবে দিক, পিওর ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা তথ্য দিতে পারে। এই যে প্রথম গবেষণা প্রকাশনা মেলা কবে অনুষ্ঠান করা হয়? এই যে 2022 সালে। তো ওইটা তখনকার সময়। মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে নিজের কোনটি উচ্চ আয়ের দেশ না? চীন উচ্চ আয়ের দেশ না, নরওয়ে, কানাডা, জাপান, এগুলো সব হাই ইনকামের দেশ। এটা পড়ছিলাম BGS বইতে, BGS না, BGS মানে তখন বলা হয়েছে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বুঝছো। তো ওইটা হচ্ছে শখ ছিল অর্থনীতি অধ্যায়ের মধ্যে। জনশুমারি 22 অনুযায়ী বাংলাদেশের নারীর মোট সংখ্যা, তো
তো এরকম 50.53 না কি একটা ছিল, যাই হোক হ্যাঁ 50.43। দেখো এইটা তখনকার সময় যে 100 জনের মধ্যে কতজন নারী, তো তখনকার সময় এটা ছিল, এটা তখনকার সময় আমি পারছিলাম, পড়ে গেছিলাম, এটা সাম্প্রতিক তথ্য, বুঝছো? তো এগুলো এখন মুখস্থ করে কোনো লাভ নাই, মনে রাখানোর দরকার নাই, কারণ এগুলো তোমার সময় যে সাম্প্রতিক সেগুলো তোমার সময় পড়তে হবে। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে ইউএসএ, এই যে এটা দেশ পরিচিতির মধ্যে থেকে আসছে, দেশ পরিচিতি, দেশ পরিচিতি। একটা প্রশ্ন পাবা, হ্যাঁ দেশ পরিচিতি থেকে টপিক বড় কিন্তু প্রশ্ন পাবা একটা। ন্যানো পার্টিকেলের আকৃতির সময় 1 থেকে 100 ন্যানোমিটার, এটা হচ্ছে কোথা থেকে আসছে? এটা আইসিটি থেকে আসছে, মৌলিক জিকে, আইসিটি থেকে মৌলিক জিকে। হ্যাঁ, তারপরে দেখো আজকে ভাই এক্সপ্রেশন খুব বেশি ভালো দিতেছি না, কারণ একটু মন মেজাজ খারাপ আছে, বুঝতেই পারতেছো। তারপরে আমি তোমাদেরকে কিন্তু পড়াচ্ছি। রাত বাজে 3টা। রেনেসাঁ যুগের দার্শনিক হলেন, তার বিখ্যাত ব্যক্তিত্ব নিকোলা ম্যাকিয়াভেলি, রেনেসাঁ দার্শনিক। এটা আমাদের বইতে আমরা পড়লাম, সোশিয়োলজি পড়তে গিয়ে, ইনলাইটেনমেন্ট পড়তে গিয়ে তারা হয়েছিল। তো এইটা হচ্ছে বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি। তো যাই হোক, এরপরে দেখো ন্যাটো সদস্যভুক্ত দেশ হলো, ন্যাটো কোন দেশ আছে? ন্যাটোর মধ্যে আছে ফিনল্যান্ড আছে, তো ন্যাটোর মধ্যে ফিনল্যান্ড আছে। এটা কি আন্তর্জাতিক সংস্থা? আন্তর্জাতিক সংস্থার মধ্যে কিন্তু এইটাও জানা লাগবে যে কোন কোন দেশ আছে, কোন কোন দেশ হচ্ছে আন্তর্জাতিক সংস্থার মধ্যে আছে। তো দেখো প্রত্যেকবারই আন্তর্জাতিক সংস্থা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। এরপরে দেখো একাডেমি অ্যাওয়ার্ডস 2023 বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটা? এইটাই প্রথমটাই। বড় উত্তর মানে ওইটা উত্তর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এভরিথিং এভরিহোয়ার অল এট ওয়ান্স। এটা কি? এটা মূলত তোমার একটা সাম্প্রতিক প্রশ্ন, সাম্প্রতিক। সদ্য মেরিলেবান ক্রিকেট ক্লাবে সাম্মানিক আজীবন সদস্য পদ আর কি। হ্যাঁ, তো মাশরাফি বিন মুর্তজা, এটা সাম্প্রতিক ছিল, পড়ে গেছিলাম। হ্যাঁ সাম্প্রতিক পড়ে গেছিলাম, কাজে লাগছে, মানে ধাপ করে তাকাই দিছি, জাস্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, মুখস্থ করছিলাম। তিস্তা, মহানন্দা, জাদুঘাট, এগুলো সে আন্তঃসীমান্ত নদী, এগুলো নদ নদী, বাংলাদেশের নদ নদী টপিক। অন্য বিশ্ববিদ্যালয় অনেক বেশি পাবা, যেখানে প্রশ্নের পরিমাণ বেশি সেখানে অনেক বেশি পাবা, বুঝছো? নদ নদী প্রশ্নটা আসে টপিকটা। বাংলা নববর্ষের সাথে নিবিড় সম্পর্ক কিসের? কৃষি, মানে এগুলো ইজি, এটা বেসিক থেকে আসছে আর কি। সো প্রাচীন বাংলার ইতিহাসের সাথে পড়তে পারো, ওই যে তোমার বলা হয় কি তোমার প্রাচীন বাংলার ইতিহাসের সাথেও তোমরা চাইলে পড়তে পারো, কি বলা হয় যে কৃষির সাথে, হালখাতার সাথে আসলে যে নববর্ষের একটা কানেকশন ছিল। হ্যাঁ, নবান্ন কার চিত্রকর্ম? তাহলে বিখ্যাত ব্যক্তির বিখ্যাত চিত্রকর্ম, ঠিক আছে? তাহলে বিখ্যাত ব্যক্তির বিখ্যাত চিত্রকর্ম, দেখো জয়নুল আবেদিনের একটা বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে নবান্ন। তো এইটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে বিখ্যাত ব্যক্তি টপিক, বিখ্যাত ব্যক্তি। তার বাইরেও আমি আর একটু জিনিস বলতে পারি, দেখো দেশের তোমার ঐতিহ্য, তারপরে হচ্ছে দেশের গান, দেশের চিত্রকর্ম, দেশের চিত্রশিল্পী যারা আছে, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, গান, নাচ বিভিন্ন অঞ্চলের, এগুলা। যক্ষার জন্য কি টিকা দেয়? BCG টিকা। এগুলো ক্লাস 2-3-তে পড়ানো হয়। হ্যাঁ, 2-3-তে পড়ানো হয়। সুশাসনের মূলনীতি, তাহলে এটা হচ্ছে একটা মৌলিক জিকে। কোথা থেকে আসে? পৌরনীতি, মৌলিক জিকে। দেখো কি সুশাসনের মূলনীতি কি? জবাবদিহিতা, জবাবদিহিতাই তো, জানা গুড গভর্নেন্সের মধ্যে কি লাগবে তোমার? মূলত জবাবদিহিতাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে পারছিলাম। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায়? নরসিংদী, নীলফামারী। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? ঢাকা, ভোলা, সিলেট, নীলফামারী, নীলফামারী, বুঝছো? তো এইটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে বাংলাদেশের কৃষি সম্পদ। কৃষি, কৃষি অর্থনীতি, এগুলো নিয়ে বেশ অধ্যায় পাবা, বাট এগুলো থেকে আসে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল কি? কয়লা ভিত্তিক। তো তখন ওইটা মনে হয় তোমার নতুন প্রজেক্ট চালু হয়, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তো সাম্প্রতিকের মধ্যে ধরছে। হ্যাঁ, সাম্প্রতিক মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ল্যান্ডগুলোকে যুক্ত করতে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যাম। হ্যাঁ, এইটা হচ্ছে আইসিটির মধ্যে থেকে আসছে। আইসিটি কত ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর একটা করে আসে। ক্যান হবে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল 2023। তো এটা হচ্ছে তৎকালীন সময় আসলে সাম্প্রতিক তথ্য। সো প্রশ্ন হয় সাম্প্রতিক থেকে রে ভাই, খেলা হবে সাম্প্রতিক, বুঝছো? মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত, এটা হবে হচ্ছে হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ, বুঝছো? তো এইটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ থেকে একটা প্রশ্ন আসছে। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে এই তেলিয়াপাড়া, হবিগঞ্জ, এই জায়গা বসে তোমার সেক্টর টেক্টর ভাগ করা হয়েছিল আর কি, এরকম। হ্যাঁ, এবারে দেখো
কোনটি জলবায়ুর নিয়ামক নয়? কোথা থেকে আসছে এটা বলতে পারো, আবহাওয়া ও জলবায়ু, মানে তোমার মৌলিক জিকেই ধরো, ভূগোলের মধ্যে আছে মৌলিক জিকে, কিন্তু এমন মৌলিক জিকে দেয় যেটা আসলে সবাই পারে, মানে খুব বেশি কঠিন দেয় না। হ্যাঁ, তো কোনটা দেখো, তাপমাত্রা, বায়ু, আর্দ্রতা, এগুলো সবই জলবায়ুর নিয়ামক, কিন্তু ভূমিকা জলবায়ুর নিয়ামক না। নিয়ামক মানে ইন্ডিকেটর। হ্যাঁ, বঙ্গবন্ধু আগে অনেক বেশি পরিমাণে আসতো, বুঝছো। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের যে তফসিল আছে, তো তুমি দুইটা টপিকের মধ্যে ফেলতে পারো, বিখ্যাত ব্যক্তি অথবা হচ্ছে তোমার সংবিধান। এটা আসলে সংবিধানই। হ্যাঁ, পঞ্চম তফসিলের মধ্যে আছে, ঠিক আছে, এটা পঞ্চম তফসিলের মধ্যে আছে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সংবিধান থেকে প্রত্যেক বছর একটি করে প্রশ্ন আসবেই আসবে। জানুয়ারি 2022, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার সাম্প্রতিক প্রশ্ন। এ অনুষ্ঠিত বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছিল ইবাদত। এই যে তখনকার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সাম্প্রতিক, এখনকার যে খেলাধুলাগুলো হবে সেগুলো এখন ইম্পর্টেন্ট। যেটি সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের নাম, তো এটা সাম্প্রতিক সময়, বুঝতেই পারতো, অশনি হয়েছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে সাম্প্রতিক থেকে আসছে, ঘূর্ণিঝড় সাম্প্রতিক। কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়, মানে ট্যাক্সের মধ্যে পড়ে না কোনগুলো? টোল লেভি, যেমন এই যে তোমার বিভিন্ন টোল দেওয়া না বিভিন্ন ব্রিজ ট্রিজে ওঠার জন্য, এইগুলা। তারপর ফেরি পারাপারের সময় যেটা লেভি আর কি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে তোমার মৌলিক জিকে, অর্থনীতিবিদের আছে, করের মধ্যে পড়ে না, এগুলো করের মধ্যে পড়ে না, অন্যগুলো সব ট্যাক্সের মধ্যে পড়ে। বাট এই যে এটা করের মধ্যে পড়ে না, এই আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে শিওর আসবে, শিওর। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ হলো কলা, বিজ্ঞান আর আইন। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রত্যেক বছর একটা প্রশ্ন থাকবেই থাকবে। মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান হলো, হ্যাঁ, মানব সম্পদ উন্নয়নের অন্যতম উপাদান কি? পরিবেশ উন্নয়ন, বাজার সৃষ্টি, চাহিদা সৃষ্টি, জনশক্তি, আমদানি। মানব সম্পদ যেহেতু উন্নয়ন করবো, তাহলে কি পরিবেশের উন্নয়ন করলেই হচ্ছে। এরপরে দেখো, বাংলাদেশের যে জেলায় সৌরবিদ্যুৎ, এটা নরসিংদী জেলায় প্রথম সৌর বিদ্যুৎ দেওয়া হয়, এটা হচ্ছে তোমার মানে বেসিক তথ্য। হ্যাঁ, এরপর দেখে ইভিএম এর পূর্ণরূপ থেকে প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বেশি আসে, বাট ইভিএম সবাই জানি আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিন। হ্যাঁ, তো ইলেকট্রনিক, এইটা তোমাকে কনফিউশনটা ফেলবে কোথায়, ইলেকট্রিক না ইলেকট্রনিক। হ্যাঁ, জাতিসংঘ স্বীকৃত দাপ্তরিক ভাষা, তাহলে এটা আসছে কোথা থেকে? আন্তর্জাতিক সংস্থা। প্রত্যেক বছর এই টপিক থেকে কোশ্চেন আসবেই আসবে। হ্যাঁ, জাতিসংঘ এবং এর অঙ্গ সংস্থান এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, এগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়। হ্যাঁ, 6টা। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়, ইউনিফেম হচ্ছে নারী নিয়ে কাজ করে, এটাও কি আন্তর্জাতিক সংস্থা, এটাও কি সংস্থা থেকে একই টপিক থেকে প্রশ্ন আসছে। আন্তর্জাতিক সংকট মোকাবেলায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব জাতিসংঘের এসকেপের 78তম সম্মেলনে উপস্থিত হয়েছে কয়টা? তো এইটা ওই যে তৎকালীন সাম্প্রতিক কি হয়েছিল সেগুলো নিয়ে আসছে, বুঝছো। তৎকালীন যে প্রধানমন্ত্রী সে কি করছে সেইগুলো থেকে প্রশ্ন আসছে আর কি। হ্যাঁ, এখন তাহলে এখন গুলা নিয়ে কোশ্চেন আসবে। তাহলে যেটি বাজারের বৈশিষ্ট্য নয়, তাহলে এটা কি? এটা হচ্ছে মৌলিক জিকে, মৌলিক জিকে আসে প্রশ্ন, বুঝছো। দেখো, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট মূল্য, নির্দিষ্ট দ্রব্য, পূর্ব নির্ধারিত চুক্তি। উত্তর হবে পূর্ব নির্ধারিত চুক্তি, মানে এগুলো কমন দিয়ে তুমি মৌলিক জিকে গুলো পারো। একটা বাজার মানে কি? একটা নির্দিষ্ট জায়গা থাকবে, মূল্য থাকবে, নির্দিষ্ট প্রোডাক্ট বিক্রেতা, মাছ বাজার। হ্যাঁ, এরকম। তো এই কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে কততম? কাতারে কততম হইতে যাচ্ছে? তো সেটা হচ্ছে কততম? 22তম। আর এবার কত হইলো? 23তম। তাহলে এইটা আসবে পরীক্ষায়, বুঝছো তোমাদের। তো এইটাও কি ছিল? এইটা হচ্ছে সাম্প্রতিক তথ্য ছিল। সাম্প্রতিক কোন তথ্য? সাম্প্রতিক তথ্য। আচ্ছা, তারপরে খেয়াল করো, প্রান্তিক উপযোগী হ্রাসের কারণ ভোগের বৃদ্ধি, এটা কোথা থেকে আসছে? ইকোনমিক্স। তাহলে কি এটাও মৌলিক জিকে? মৌলিক জিকে 2-3টার বেশি আসে না। হ্যাঁ, তো খুব বেশি প্যারা খাওয়া দরকার না, আসলে তার মধ্যে 3টা আসলে 2টা সবাই পারবে। জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসেবে, তার এইটা হচ্ছে তৎকালীন সময় হয়েছিল। এটাও কোথার বিষয়ে আসবে? সাম্প্রতিক কোশ্চেন আসছিল। হ্যাঁ, সাম্প্রতিক সালে কোশ্চেনটা আসছিল। এটা হবে 2 মার্চ 2022। হ্যাঁ, এখন এটা বাতিল করা হয়েছে খুব সম্ভবত। তাহলে এইটা হচ্ছে তৎকালীন সময় সাম্প্রতিক। ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়, তাহলে কোথা থেকে আসছে? আইসিটি থেকে আসছে। আইসিটি থেকে 1-2টা কোশ্চেন আসে। হ্যাঁ, মৌলিক জিকে। আইসিটি হলো মৌলিক
জিকের মধ্যে তুমি ধরতে পারো। দেখো ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয় যে সহজ উন্নয়ন ব্যবস্থা, G7 ভুক্ত এশিয়ার দেশ, তাহলে এটা কি আন্তর্জাতিক সংস্থার ভিতরে পড়তেছে, তাই না? তাহলে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। G7 মধ্যে জাপান আছে এশিয়ার, এটা অনেকবার প্রশ্নে আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে। জরুরি সেবা নম্বর 105-এ তুমি হচ্ছে কল করলে কি সেবা পাওয়া যায়, এটা হচ্ছে এনআইডি কার্ডের সেবা, বুঝছো? অন্যগুলো একটু বইরই এবার দিছে আর কি। একটা বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি করেছিল যে শাসক আলাউদ্দিন হোসেন শাহের সময়ে বাংলা সাহিত্যের সমৃদ্ধি করেছিল। এটা কোথা থেকে আসছে? প্রাচীন বাংলা ইতিহাস। প্রাচীন বাংলা ইতিহাস যতটাই বলো একটা না একটা কোশ্চেন থাকে, মুসলিম আমল থেকে হোক, ইংরেজ আমল থেকে হোক, পাকিস্তান আমল থেকে হোক, কিংবা হচ্ছে তোমার একদম ওই যে পাল সেন এদের থেকে হোক, যে কোনো একটা প্রশ্ন থাকবে। বাংলাদেশের ডেল্টা প্ল্যান বাস্তবায়নের সহায়তাকারী দেশ হচ্ছে নেদারল্যান্ড। মারিউপোল সাম্প্রতিক ইউক্রেনের একটি বন্দর নগরী মারিউপোল, হ্যাঁ সাম্প্রতিক, কারণ তখন রুশ ইউক্রেন যুদ্ধ খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো সাম্প্রতিক কি পরিমাণে আসে ভাইয়া? 12টা, 15টা, 11টা, 9টা, 8টা, এর নিচে আসে নাই, হ্যাঁ 8টা। পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র হচ্ছে বারবাডোস, এটাও মানে তখন একদম রিসেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে বলতে পারো তুমি একটা রিসেন্ট টপিক। রাঙ্গামাটির ছাদ বলা হয় কোনটাকে? সাজেক ভ্যালিকে। এটা কি? প্রাকৃতিক সৌন্দর্য। 2বার কিন্তু আমরা পাইছি। প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে তোমার পড়তে হবে, হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যগুলো সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পাহাড়ি ঝর্ণা, এই ঝর্ণা ওই সব কিছু জানতে হবে, ঠিক আছে? বড় ঝর্ণা এইসব। এনআইসি নিচের যেটি সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত, দেখো এনআইসি, তাহলে এটা হচ্ছে আইসিটি থেকে আসছে ল্যান্ড কার্ড। আইসিটি থেকে ভালোই মৌলিক জিকে আসছে এই বছর, হ্যাঁ 4টার মতো মনে হয়। তো আইসিটি থেকে এই কোয়েশ্চেনটা আসছে। সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠানে যে স্থানে আয়োজিত হতে, সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ, তাহলে এটা সাম্প্রতিক তথ্য, তাই না? সাম্প্রতিক তথ্য, তখনকার সময় সুবর্ণ জয়ন্তী হয়েছিল, হ্যাঁ এটা ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, তখনকার সময় হয়েছিল আর কি। নিজেকে জানো উক্তি, তো বিখ্যাত উক্তি থেকে প্রত্যেক বছর যে প্রশ্নটা হবে, হ্যাঁ এটা তো আমি তোমাকে বলেই রাখছি আগে, তাই না? যে নিজেকে জানো সক্রেটিস, এটা তোমরা সবাই জানো। উক্তি খুবই ইম্পর্টেন্ট, পেজ খানিক পাবা, জোবাইয়ের জিকে যারা পড়বা ওখান ভিতর থেকে পড়তে পারো, অন্য অন্য বইয়ের মধ্যে যেখানে আছে সেটা পড়তে পারো। উৎসবের মুখ্য পুরস্কার, তো এটা কি? অবশ্যই তোমার পুরস্কার থেকে আসছে। কোথা থেকে আসছে? পুরস্কার। স্বর্ণ পাম ড্যাশ চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার, সেটা হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের মুখ্য পুরস্কার, স্বর্ণ পাম। তারপরে খেয়াল করো, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মানসম্মত শিক্ষা, এসডিজি 4-এ বলা হয় শিক্ষা নিয়ে, বুঝছো? এটা তোমার কি আন্তর্জাতিক সংস্থার মধ্যে ধরতে পারো, ঠিক আছে? এসডিজি নিয়ে যারা কাজ করে, কারা ইউএন কাজ করে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর দেশ মন্ত্রণালয়ের অধীনে, তো এটা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হয় আবহাওয়া অধিদপ্তর, হ্যাঁ আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ওরা। তো এটা বাংলাদেশের আবহাওয়া জলবায়ু টপিক থেকে আসছে। সো প্রত্যেক বছর কোথা থেকে প্রশ্ন আসছে? সাম্প্রতিক থেকে প্রশ্ন আসতেছে সবচেয়ে বেশি। তারপরে কোন টপিকে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। তারপরে কিছু টপিক আছে প্রত্যেক বছর আসছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সংবিধান, সরকার ব্যবস্থা, এগুলো নিয়ে প্রত্যেক বছর প্রশ্ন আসে, হ্যাঁ। তারপরে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেমন মৌলিক জিকে, এখানে 2টা প্রশ্ন তোমার প্রত্যেকবার পাবা, আইসিটি থেকে একটা পাবা, এবং অন্যান্য এগুলো আসলে কমন ফেলা টাফ, বাট খুব সহজ দিবে, পড়লেই বুঝতে পারবা, না পড়েই অ্যান্সার করা যায় আইসিটি থেকে যে কোশ্চেনগুলো আসে। সো আলাদাভাবে আমি যদি তোমাদেরকে বলি যে মেইন উদ্দেশ্য কি হওয়া উচিত, মেইন উদ্দেশ্য হবে হচ্ছে ভাইয়া তোমার এই যে কি সাম্প্রতিক প্রশ্নগুলো পড়া এবং বিখ্যাত ব্যক্তিদেরকে নিয়ে পড়া, তারপরে হচ্ছে উক্তিগুলো পড়া, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ, সংবিধান, এই টপিকগুলো কোনো মতেই ছাড় দেওয়া যাবে না। প্রাচীন বাংলার ইতিহাস ঝাঁঝরা করে ফেলতে হবে, অন্য বিশ্ববিদ্যালয় অনেক বেশি পাবা কিন্তু এই অঞ্চলগুলো থেকে, হ্যাঁ। সো এইভাবে করে প্রস্তুতি শুরু করো, দেখবা খুব ভালোভাবে তুমি জিকেটাকে কভার করতে পারতো। জিকে নিয়ে যাতে ভয়, বা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তারা কিন্তু জিকে নিয়ে ভয় পাবে না, খুব বেশি টপিক লাগে না, ক্যাপসুল পড়ে গেলেই 14-15টা, 20টার উপরে পারা মানে অনেক ভালো করছো জিকেতে, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে হচ্ছে কি থাকবে, ফুল কোয়েশ্চেন ব্যাংক একবারে সলভ করা দিব, এরপরে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন ব্যাংক শেষ হবে, দেন হচ্ছে তোমরা কিন্তু রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সব বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক সলভ টিপস ক্লাসরুমের বাবা। তো তোমরা হচ্ছে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাইলে পরে হচ্ছে তোমার সামনে যাবে, তুমি দেখতে পারবো, ফ্রিতে খুব ভালো মানের ক্লাস নেওয়া হবে। সো এভরিথিং কিন্তু তুমি এখানে পাবা, হ্যাঁ। বাংলার কিন্তু সিরিজ অলরেডি আমি কাজ করতেছি, সিরিজ ওয়াইজ তোমাদের সবগুলো হচ্ছে ভিডিও দিয়ে দিব, যে গ্রামার আইটেমগুলো, তারপরে হচ্ছে অন্য সাবজেক্টগুলো দিব তোমাদের রেসপন্সের উপরে। তো অল দ্য বেস্ট, আজকে এই পর্যন্তই, পড়াশোনা করো, দেখবা ভালো করতে পারবা।